আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আমি নিজামুদ্দিন দীপু আপনাদের সঙ্গে আছি অ্যাপারেলস টাইমসের বিশেষ পডকাস্ট মার্চেন্ডাইজিং এ নারী শক্তি, সাফল্য এবং নিরাপত্তার গল্প। আজকের এই প্রোগ্রামটা আমরা সাজিয়েছি বাংলাদেশের গার্মেন্টস সেক্টর। আজকের এই প্রোগ্রামটা আমরা সাজিয়েছি বাংলাদেশের গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইল সেক্টরের কর্মরত নারীদের অনুপ্রেরণা এবং বাস্তব গল্প নিয়ে। বর্তমানে বাংলাদেশে নারীরা শুধু মার্চেন্ডাইজিং এ নারীরা শুধু অংশগ্রহণকারীই নয়, বরং তারা নেতৃত্ব দিচ্ছে, পরিবর্তন আনছে বাংলাদেশের গার্মেন্ট সেক্টরকে। আজ আমাদের সঙ্গে আছেন দুজন অসাধারণ নারী, যাদের অভিজ্ঞতা, আত্মবিশ্বাস এবং সফলতার গল্প আমাদের জন্য অনুপ্রেরণামূলক। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি যার বাংলাদেশের টেক্সটাইল মার্চেন্ডাইজিং এ 17 বছরের অভিজ্ঞতা, যে সে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডে যেমন টার্গেট, নেক্সট, লিভাইস, এস অলিভার এবং টেইলর ভিন্টেজের সফলতার সঙ্গে দীর্ঘ 17 বছর যাবৎ জব করে আসতেছেন মিস খাদিজাতুল কুবরাকে। আমার সঙ্গে আরেকজন অতিথি আছেন মিস জান্নাতুল তাবাসসুম হাসান, যিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্চেন্ডাইজিং এবং প্রোডাক্ট ডেভেলপার হিসাবে টিম সোর্সিং এ কর্মরত আছেন। তিনি একজন সৃজনশীল ফ্যাশন প্রোডাক্ট ডেভেলপার এবং মার্চেন্ডাইজার, যার 10 বছরের বেশি মার্চেন্ডাইজিং এ এক্সপিরিয়েন্স রয়েছে। তিনি আন্তর্জাতিক ফ্যাশন শোতে অংশ নিয়েছেন এবং তিনি পেয়েছেন ইন্সপায়ারিং ওমেন অ্যাওয়ার্ড 2021। দুজনকে আমি এভারেস্ট টাইমসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব মার্চেন্ডাইজিং এ নারীদের ভূমিকা এবং সম্ভাবনা, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা এবং বর্তমান চ্যালেঞ্জ, ফ্যামিলি এবং ক্যারিয়ার কিভাবে ভারসাম্য করতে হয় এবং তরুণীদের জন্য অনুপ্রেরণামূলক কিছু বার্তা। আর দেরি না করে এখনই আমরা শুরু করতে যাচ্ছি নারীদের অনুপ্রেরণামূলক আলোচনা। প্রথমে জানতে চাই আমাদের প্রিয় আপা খাদিজাতুল কুবরা আপার কাছে যাব। আমার আজকে প্রথম প্রশ্ন, তার আগে বলতে চাই, আমরা একটা জিনিস বলতে চাই। আমরা গত কিছুদিন আগে সিটি ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম করেছিলাম। সেখানে আপু অনেক মেয়েরাই আমাদের প্রশ্ন করতেছিল যে আসলে নারীদের মার্চেন্ডাইজিং এ আসলে কতটুকু সম্ভাবনা আছে, আর মানে তারা সেফটি কতটা ফিল করে, এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রশ্ন আসছে। সেজন্যই আসলে মূলত আমরা আজকের এই প্রোগ্রাম করতেছি। ধন্যবাদ জানাতে চাই সিটি ইউনিভার্সিটি সেই আপুকে, যার নামটা আমি ভুলে গেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের প্রথম প্রশ্ন আমাদের খাদিজাতুল আপার কাছে। আমাদের সমাজের মন মানসিকতার দৃষ্টিভঙ্গি বিবেচনা করলে আপনি কি মনে করেন নারীদের জন্য তৈরি পোশাক শিল্প কতটা উপযোগী কর্মক্ষেত্র? মোট কথা, বর্তমান গার্মেন্ট সেক্টরের প্রেক্ষাপটে নারীদের জন্য কতটা উপযোগী বলে আপনি মনে করেন? আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে গার্মেন্টস সেক্টরটা নারীদের জন্য 100% উপযোগী। কারণ গার্মেন্টস হচ্ছে ফ্যাশন প্রোডাক্ট, আর মেয়েরা হচ্ছে অলওয়েজ ফ্যাশনিস্ট। মেয়েরা হচ্ছে সৌন্দর্য, আর গার্মেন্টস মানেই হচ্ছে সৌন্দর্য তৈরি করা। আর আমাদের সমাজ আমরা যেহেতু ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট পজিশনে আছে গার্মেন্টস নিয়ে, সো এটা খুবই নারী বান্ধব। মেয়েরা অনায়াসে আসতে পারে। মেয়েরা যে খুব ডেডিকেশন নিয়ে যে কোনো কাজই তারা করে। সো এই ফ্যাশনটা, গার্মেন্টসটা মেয়েদের জন্য খুবই উপযোগী। আমি 17 বছর আগে শুরু করেছি। তখন হ্যাঁ, আমাদের একটু ব্যারিয়ার ছিল। আমাদের সমাজ হয়তো গার্মেন্টস এর চাকরিটা মেয়েদের ওভাবে নিত না, ভাবতো যে এটা শুধু নিম্ন শ্রেণীর মেয়েরাই করে, যারা হায়ার এডুকেটেড বা ভালো ফ্যামিলির মেয়েরা গার্মেন্টস এ চাকরি করে না, এটা খারাপ ভাবে দেখা হতো। বাট এখন আর এটা না। গার্মেন্টস এখন একটা গার্মেন্টস তো ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, আর আমরা বাংলাদেশ বিলংস করে, সারা পৃথিবী আমাদেরকে চিনে আমাদের গার্মেন্টস দিয়ে এই মূলত। আর যে মেয়েদেরকে আমি বলি, তাদের জন্য এটা খুবই একটা মানে পারফেক্ট জায়গা এই গার্মেন্টস এ চাকরি করার জন্য। প্রত্যেকটা মেয়েরই গার্মেন্টস এ এসে চাকরি করা উচিত। যেমন আমাদের মোস্ট অফ দ্য বায়ার কিন্তু সব মেয়ে, বিদেশে মেয়েরা, সব মেয়েরাই গার্মেন্টস নিয়ে চাকরি করে। কারণ এটা হচ্ছে পোশাক। আমার সব বায়ার মেয়ে। দেখা যায় যে শুধু বিজনেস হেড থাকতে পারে 1-2 জন ছেলে,
বাট প্রত্যেকটা ইন রুট লেভেলে, মার্চেন্ডাইজিং এ, ফ্যাশনে, ডেভেলপমেন্টে, প্রোডাক্ট সবকিছুতেই কিন্তু আমার সব বায়ার, সেলস ম্যানেজার, বাইং ম্যানেজার সব লেডিস। আমি এই পর্যন্ত 17 বছরে যত বড় বড় ব্র্যান্ড নিয়ে কাজ করেছি আমি সবই আমার লেডিস ছিল, এবং তারা খুবই ফ্রেন্ডলি। ফ্যাশনটা আসলে মেয়েদেরই জন্য। একটা মেয়ে একটা ফ্যাশনের সৌন্দর্য যতটুকু বুঝবে, একটা পোশাকের সৌন্দর্য এটা একটা পুরুষের দেখা যায় যে So, আমি মনে করি এই গার্মেন্টসটা বর্তমান সময় আমাদের এখন যে ভার্চুয়াল যুগ এবং আমরা যে উন্নত আধুনিকতা, ইন্টারনেট সবকিছুতে, এবং লেখাপড়া, আমাদের অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, বিজিএমএ আছে, তারপরে শান্ত মারিয়াম আছে, আরো সব ইউনিভার্সিটি এখন মেয়েদেরকে ফ্যাশন নিয়ে এডুকেশন দিচ্ছে। সরকারি তো আমাদের টেক্সটাইল ইউনিভার্সিটি আছে, ট্যালেন্টরা ওখানে যাচ্ছে, তারপরে প্রাইভেট ইউনিভার্সিটি তো আরো বেশি সুযোগ সুবিধা, প্র্যাকটিক্যালও কাজ করা যাচ্ছে। সো ফ্যাশন ফর বাংলাদেশি ওমেন্স, এটাই হচ্ছে এখন আমার কথা, সব মেয়েদের ফ্যাশনে আসা উচিত। আর সবচেয়ে বড় কথা, এটা একটা ইন্টারেস্টিং জবও, এটা চ্যালেঞ্জিং, ইন্টারেস্টিং, এবং এখানে একটু ভালো করে কাজ করলে, নলেজ নিয়ে কাজ করলে অনেক হাইপের স্যালারিও পাওয়া যায়, যেটাতে অনেক আনন্দ পাওয়া যায়। দিনের শেষে সবকিছু মিলে আমি ফিল করি যে ফ্যাশন ইজ ফর গার্লস, ফ্যাশন ইজ ফর লেডিস। আমি আমার বাই হার্ট, আমি যদি আরো আগে বুঝতাম, আমি আরো অনেক বেশি রিচার্জ করতাম, বিদেশ থেকে বড় বড় ডিগ্রি নিয়ে এসে ফ্যাশনে আমি আরো অনেক বেশি বেশি আমার কাজ করার ইচ্ছা আছে মেয়েদের জন্য। আর স্টিল নাও আমি অনেক মেয়েদেরকে এনকারেজ করি যে তোমরা আসো, এবং হ্যাঁ, মেয়েরাও এখন আগায় আসছে, কারণ যেহেতু এটাতে ভালো রিমারেশন পাওয়া যায়, ইন্টারন্যাশনাল এমপ্লয়ীদের সাথে কাজ করা যায়, ওয়ার্ল্ড ট্রাভেল থাকে, সারা পৃথিবীর সব মানুষের সাথে পরিচয় হওয়া যায়, তাদের কালচার, এভরিথিং, নট অনলি ফ্যাশন। সো গার্মেন্টস ইজ খুবই খুবই একটা ভালো জায়গা, সবচেয়ে বড় প্ল্যাটফর্ম মেয়েদের জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ আপু, অনেক সুন্দর বলেছেন। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে জিনাত আপুর কাছে। জিনাত আপু, আমরা তো আসলে দুইটা সাইড আছে, যেমন ফ্যাক্টরি বলেন এবং বাইং হাউস বলেন। আপনার কাছে কোনটা মনে হয় যে বেশি ভালো মেয়েদের জন্য, ফ্যাক্টরি নাকি বাইং হাউস? কোনটা আপনি কোনটাকে বেশি প্রিফার করেন এবং কেন করেন? একটু কাছে দেন। আমি ফার্স্টে ফ্যাক্টরি বেটার না বাইং হাউস এটার জন্য আমার ফার্স্ট একটু বলে নিই যে ফ্যাক্টরির কাজ আর বাইং হাউসের কাজের মধ্যে আমাদের ডিফারেন্সটা কি হতে পারে। আগে কাজটা নিয়ে আমাদের একটু ক্লিয়ার পারসেপশন থাকতে হবে, তারপরে আমি কম্পেয়ার করে বলতে পারবো যে কোন জায়গাটায় কাজ করতে মেয়েরা বেশি কমফোর্টেবল ফিল করবে। ফ্যাক্টরি এমন একটা জায়গা যেখানে আমার প্রত্যেকটা সেগমেন্টে রুট থেকে কাজ করার সুযোগ আমি পাব। সেখানে আমি টেকনিক্যালি অনেক কিছু শিখতে পারবো, প্র্যাকটিক্যাল নলেজ আমার বাড়বে। সেখানে আমার ইয়ার্ন পারচেজ থেকে শুরু করে আমার মিটিং, ডাইং, প্রত্যেকটা সেগমেন্টে আমি খুব ক্লোজলি কাজ শিখতে পারবো, এবং সেখানে কাজ করে নিজেকে আগামী ধাপের জন্য, নেক্সট ধাপের জন্য নিজেকে আমি খুব স্ট্রংলি প্রিপেয়ার করতে পারি। কিন্তু ফ্যাক্টরি কাজ করার কিছু অসুবিধাও আছে। হয়তো বা অসুবিধাটা এরকম হতে পারে যে মেয়েদের জন্য এগুলো যেহেতু সেন্ট্রাল লোকেশনে না, একটু সাইডে, সিটির সাইডে, মোস্টলি আমরা সেন্ট্রাল অফ দ্য সিটিতে থাকি, আমাদের ট্রান্সপোর্টেশন একটা হতে পারে যে একটা ব্যারিয়ার, যে আমাদের ফ্যাক্টরিতে যাওয়া আসাটা একটা আমাদের কাছে মনে হলো যে আনকমফোর্টেবল হতে পারে। ফ্যাক্টরির এনভায়রনমেন্টটা আমাদের কাছে একটু আনকমফোর্টেবল লাগতে পারে, যেহেতু আমি গ্রাউন্ডে কাজ করতে গেলে সেখানে অনেক নয়েজ থাকবে, মেশিনারিজ থাকবে, সব জায়গাতে আমি ওই কমফোর্ট জোনটা পাবো না। কিন্তু আমার কাছে মনে হয় ফ্যাক্টরিতে যত নেগেটিভ দিক থাক না কেন, কাজ শিখতে হলে ফ্যাক্টরিতে একটা মেয়ের 1-2 বছর মিনিমাম কাজ করতে হবে। আমরা ইকুয়ালিটির কথা বলছি, সমান সুযোগের কথা বলছি। সেইখানে যদি আমি বলি যে কোথায় কাজ করলে আমাদের জন্য বেশি কমফোর্ট হবে, কিংবা আমরা একটু আমাদের জন্য ইজি একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট পাবো, তাহলে কিন্তু আসলে এই জায়গাটা একটু কমফোর্ট। আমরা যদি ইকুয়ালিটির কথা বলি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় কাজ শেখার জন্য যদি ফ্যাক্টরিতে গিয়েও আমার থাকতে হয় 1-2 বছর, আমি এটা প্রেফার করবো। কাজের শুরুতে, যখন ক্যারিয়ারের শুরুতে কেউ 1 বছর 1.5 বছর যত ঝামেলা হোক, যত কষ্ট হোক, যদি ফ্যাক্টরিতে থাকা যায়, তাহলে that is very much appreciated. সে তার যে নলেজটা ডেভেলপ হবে, সেই নলেজটা দিয়ে সে সামনের দিকে আগে যেতে পারবে, সে বাইং হাউসে চলবে।
পাইল হাউসে যদি আমি এখন আসি, পাইল হাউসের কাজটা কেন আমাদের কাছে এত কমফোর্টেবল মনে হয়, আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্টটা খুবই গোছানো, স্ট্রাকচার, আমরা যেখানে বসছি সেইখানে আমরা একটা কমফোর্ট জোনে আছি, এবং আমাদের কমিউনিকেশন হচ্ছে বায়ারের সাথে, ইন্টারন্যাশনালি আমরা কমিউনিকেট করতে পারছি। ফ্যাক্টরিতেও অনেকে ডিরেক্ট বায়ার হ্যান্ডেল করছে, বাট মোস্টলি ফ্যাক্টরি মার্চেন্ডাইজাররা বাই হাউস মার্চেন্ডাইজারের সাথে কমিউনিকেট করছে। বাই হাউস মার্চেন্ডাইজাররা একটা গ্লোবালি এক্সপোজ হচ্ছে, গ্লোবালি সে তার ক্যালিবারকে এক্সপোজ করতে পারছে। এই সব দিক থেকে হয়তোবা লাইমলাইটে আসে বাই হাউস মার্চেন্ডাইজাররা। কিন্তু আমি বলবো যে যদি আপনি বলেন যে কোথায় কমফোর্টেবল ইজ অবভিয়াসলি বাই হাউসে। ওয়ার্ক জোনটা আমরা একটু কমফোর্ট জোন পাই ওয়ার্ক জোনে। ফ্যাক্টরিতে যদি আমার কাছে জানতে চান আমার ওপিনিয়ন, 1 বছর 1.5 বছর ফ্যাক্টরিতে কাজ করে তারপরে নেক্সট মুভটা নেওয়া উচিত। আমিও মনে করি ফ্যাক্টরিতে আসলে কাজ করে অনেক কাজ শেখাতে। ধন্যবাদ আপু, অনেক সুন্দরভাবে উত্তর দিয়েছেন। আমার কাছে তাই মনে হয় যে প্রথম লেভেলে একটা বিল্ডিং এর ভিত্তিতে আগে তৈরি করতে হবে, তাহলে আপনি মনের মতো করে একবারে 24 তলা পর্যন্ত করতে পারবেন। আপনি যখন প্রথম যদি ঝামেলা করেন, ভিত্তিতে যদি ঝামেলা করেন, তাহলে ঝামেলা হবে, আসলে পরবর্তীতে এটা আসলে অনেক বড় হওয়া অনেক কঠিন। তো অনেক সুন্দর বলেছেন আপু। আসলে আমাদের আসলে জব শুরুটা একবার ফ্যাক্টরি লেভেল থেকে করা উচিত। ঠিক আছে, বেসটা অনেক যখন ভালো হবে তখন আস্তে আস্তে আমরা সুবিধা মতো আমাদের কমফোর্ট জোনে আমরা চলে যেতে পারবো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের কুবরাপুর কাছে, মানে একজন নারী মার্চেন্ডাইজার হিসাবে আপনি কি কি চ্যালেঞ্জের মুখী হয়েছেন, যেটা একজন সাধারণত পুরুষ ওই চ্যালেঞ্জের মুখী হয় না আর কি? হ্যাঁ, এটা একটা গ্রেট কোয়েশ্চেন ফর মি। যেহেতু আমি আসলে অনেক আগেই মার্চেন্ডাইজিং শুরু করেছি, আমি 17 বছর আগে মার্চেন্ডাইজিং শুরু করেছি। তখন আমার 2 বাচ্চার মা আমি একটা ফ্যাক্টরিতে, আসলে আমার জব স্টার্টিং ফ্যাক্টরিতে, এটা মার্চেন্ডাইজিং ছিল না, এটা অ্যাডমিন এন্ড এক্সিকিউটিভ ছিল। তো আমি ফ্যাক্টরিতে যখন চাকরিতে ঢুকেছি তখন আমি দেখেছি যে মার্চেন্ডাইজার হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং এবং ইন্টারেস্টিং জব। একটা মার্চেন্ডাইজার যেদিকে যায় সবাই সেদিকে যায়। তারপরে আমি ডিসিশন নিলাম যে আমি হচ্ছে যে মার্চেন্ডাইজিং এ আসবো। তারপর ফ্যাক্টরিতে আমি বললাম যে আমার ফরেনার ছিল আমার বস, স্যার আই ওয়ান্ট টু মুভ অন মার্চেন্ডাইজিং। তো ওই সময়টাতে ফ্যাক্টরিতে মেয়েদের মার্চেন্ডাইজিং এর সুযোগ ছিল না, যদিও ওইটা একটা মাল্টিন্যাশনাল ফ্যাক্টরি ছিল। হ্যাঁ, উনি বললো যে না, আমি মার্চেন্ডাইজারদের তো অনেক রাত পর্যন্ত থাকতে হবে, শিপমেন্টের ইস্যু থাকে, সো উই হ্যাভ নট দ্যাট মাচ প্রপার সিকিউরিটি টু গিভ ইউ। ইটস বেটার, তুমি যদি মার্চেন্ডাইজিং করতেই চাও তাহলে তুমি কোনো বাইং হাউসে মুভ করো, আমি তোমাকে এটা সাজেশন দিতে পারি। তারপরে আমি যেহেতু ডিটারমাইন আমি মার্চেন্ডাইজিং কাজ করব, সো আমি হচ্ছে যে মার্চেন্ডাইজিং জব খোঁজা শুরু করলাম। আমি ট্রেনি মার্চেন্ডাইজার, অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার দেখে সিভি অ্যাপ্লাই করা শুরু করলাম। আর ইন দি মিনটাইম ফ্যাক্টরিতে মার্চেন্ডাইজার কি করে তাদেরকে আমি ফলো করতাম, সুযোগ পেলে তাদেরকে আমি প্রশ্ন করতাম আসলে মার্চেন্ডাইজিং কি জিনিস, একটা প্রাথমিক ধারণা আমি নিয়েছি। তারপরে আমি হচ্ছে যে মার্চেন্ডাইজিং এর সুযোগ পেয়েছি একটা ফ্রেন্ডস কোম্পানিতে। আচ্ছা, ওখানে যে ব্যারিয়ার যেটা হচ্ছে, মেয়েদেরকে আসলে সবাই আর কি মানে খুব দায়িত্ব দিতে চায় না প্রথমেই। তারা মনে করে যে আচ্ছা, কারণ মার্চেন্ডাইজিং মানে আসলে একটা অনেক রেসপন্সিবিলিটির জব, এটা বিলিয়ন ডলারের একটা ব্যাপার থাকে, কারণ অন টাইমে শিপমেন্ট করা লাগে, স্যাম্পলটা অন টাইমে যেতে হয়। সো শিপমেন্টের ব্যাপার, তারপরে ধরেন ফেব্রিক অ্যাক্সেসরিজ, এগুলো যেহেতু দেশের বাইরে থেকে আনতে হয় মোস্ট অফ দ্য সময়, তো এটার জন্য একটা স্ট্রং ফলো আপ লাগে। তো ছেলেরা হয় যে দেখা যায় যে যদি এটা বাংলাদেশে ফেব্রিক মিল হয় তারা দৌড় দিয়ে মিলে চলে যেতে পারে, চায়না মিল হলে চায়না যেতে পারে। বাংলাদেশের মেয়েরা তো হচ্ছে যে ফ্যামিলি তখন এলাও করতো না তুমি বিদেশে ট্রাভেল করো। এখন আমি যেরকম ফ্রিকোয়েন্ট করতে পারি, একা যেখানে সেখানে যেতে পারি, তখন তো এটা হতো না। সো যার কারণে অফিসও আমাদেরকে ওইরকম দায়িত্বশীল পজিশন দিতে চাইতো না। বাট আমি প্রুভ করেছি যে না, আমি স্ট্রং, আমি যে কোনো ডিসিশন নিতে পারবো। আমার এমনও হিস্ট্রি আছে, আমি রাত 2টা পর্যন্ত ফ্যাক্টরিতে ছিলাম, আমি স্যাম্পল নিয়ে আসছি। হ্যাঁ, এটা হচ্ছে শ্যাপাল গ্রুপের ফ্যাক্টরি, আমার ইমার্জেন্সি স্যাম্পল ছিল, আমি অনেক রাত পর্যন্ত ছিলাম। তারপরে আমার যেমন কিছু ফ্যাক্টরিতে আমার জাপানিজ কাস্টমার ছিল, তারা হচ্ছে যে সবকিছু অন টাইমে করতে হতো তাদের। আমি দেখা যেত যে অনেক রাত পর্যন্ত আমার টিম সহ আমি ফ্যাক্টরিতে থেকে শিপমেন্ট করে আমি বের হয়েছি। বাট আমার চ্যালেঞ্জ তো অবশ্যই ছিল, আমি একজন মার্চেন্ডাইজার, অ্যাপার্ট ফ্রম আমি একজন মা, আমি একজন ওয়াইফ। হ্যাঁ, দিনের শেষে আমার হাজবেন্ড যখন কাজ থেকে আসে, আমার বাচ্চারা স্কুল কলেজ থেকে আসে, সন্ধ্যার পর তারা এক্সপেক্ট করে যে আমার মা বাসায় থাকুক,
আমার হাজবেন্ডও চায় যে আমার ওয়াইফ বাসায় থাকুক। যখন দেখে যে না আমি বাসায় না, তারা টেনশন করে, বা আসলেও দেখা যায় যে তাদের মন খারাপ থাকে, কেউ খায় না বা অনেক কিছু, তাদের পছন্দের খাবার হয়তো রেডি হয়নি। হ্যাঁ, সো আমরা যেটা করি কি, কাজের পরে এসে আমার বাচ্চার খাবার, হাজবেন্ডের খাবার, তারপর তার পোশাক আশাক, পরের দিন সে কি করবে, এগুলো কিন্তু আমরা করি। আমরা মেয়েরা কিন্তু অনেক বেশি কাজ করি। সো এগুলো খুব চ্যালেঞ্জিং আসলে। আমার খুব শুরুতে খুব বেশি ছিল, বাট এখন তো আমি আসলে পুরনো হয়ে গেছি, অনেক লিডিং পজিশনে চলে আসছি। আর এখন আসলে ওরকম ফেস করি না, কারণ আমার ফ্যামিলিও ইউজ টু হয়ে গেছে, তারাও বুঝে। আর ফ্যামিলিতেও এখন লোকজন ওভাবে রাখা আছে, সো তারা দেখাশোনা করে। হ্যাঁ, বাট এখন যে আধুনিক যুগের যে মেয়েরা যারা ফ্যাশন ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে আসতেছে বা ইন্টারেস্টেড ইন মার্চেন্ডাইজিং এ জব করা, আমি মনে করি না তাদের তেমন কোনো ব্যারিয়ার এখন আর আছে। হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে কি, আমি আমার জবটাকে কিভাবে নিব, আর আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করব, আমার বডি ল্যাঙ্গুয়েজটা কি হবে, একটা অফিসের কলিগ আমার সাথে কি বিহেভ করবে, আমি ফিল করি যে এটা আমার নিজের বডি ল্যাঙ্গুয়েজের উপরে নির্ভর করে। হ্যাঁ, আমার বিহেভের উপরে, আমার অ্যাটিটিউডের উপরে নির্ভর করে যে আমি আমার বসের কাছ থেকে কি অ্যাটিটিউড পাবো, আমার কলিগস এর কাছ থেকে কি অ্যাটিটিউড পাবো, বা আমার ফ্যাক্টরি কনসার্ন থেকে আমি কি অ্যাটিটিউড পাবো। সো ইটস ডিপেন্ডস অন মি। আসলে মেয়েদেরকে আসলে অনেক স্ট্রং হতে হবে, পরিবেশের সাথে মেয়েদেরকে আসলে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে দ্য সিচুয়েশন অনুযায়ী যদি মেয়েরা তাদেরকে রেডি করে, তাহলে আমার মনে হয় না এরকম কোনো সমস্যা হবে। আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে যে মেয়েদের প্রায় শুনি যে তারা জবের মধ্যে অ্যাবিউসের শিকার হয়, বস করে বা কালিগস করে বা বাহির থেকে কেউ করে। বাট আমি অনেস্টলি বলি, আমি সবাইকে এই কথা বলি, আমার 17 বছরের লাইফে আমি কোনোদিন কোনো বসের দ্বারা বা কোনো কলিগস এর দ্বারা আমি অ্যাবিউসের শিকার হই নাই, ফিজিক্যাল হ্যারাসমেন্ট, মেন্টাল হ্যারাসমেন্ট বা কিছু। হ্যাঁ, জবে তো পলিটিক্স আছে, আমি 2 জায়গায় যেমন পলিটিক্স এর শিকার হয়েছি, আমি টিকতে পারি নাই সামহাউ, বাট এটা ডিফারেন্ট কেস। বাট মেয়েরা যেরকম বলে যে তারা পার্সোনাল হ্যারাসমেন্ট হ্যান ত্যান, এগুলো আমি কখনো হয়নি। আমার কাছে মনে হয় দিস ইজ অনলি ফর মাই অ্যাটিটিউড, আমার বডি ল্যাঙ্গুয়েজ এবং আমার আচরণ। আমি একজনের কাছে, একটা পুরুষ মানুষের কাছে আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করব, এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। রাইট। হ্যাঁ, মেয়েদেরকে আসলে অনেক স্ট্রং হতে হবে, তারপরে স্পষ্টবাদী হতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে এবং সাহসী হতে হবে। একটা শিক্ষিত মেয়েকে সবাই সহযোগিতা করবে। আমাদের দেশে মেয়েদের তো আরো অনেক বেশি পরিবেশ বান্ধব। হ্যাঁ, একটা মেয়ে যেদিকে যায় তাকে সুযোগ করে দেওয়া হয়। আমি দেখেছি যে আমি কোনো সেমিনারে বা কোথাও একটু দেরি করে গেলেও আমাকে একজন উঠে একটু সিট দিছে। বিদেশে হয়তো এই কালচার নাই, বাট আমাদের দেশে এগুলো আছে। সো মেয়েদের মার্চেন্ডাইজিং এ তেমন কোনো ব্যারিয়ার নাই, ছোটখাটো কিছু যেমন ফ্যামিলি মেনটেন করা, হ্যান ত্যান, এগুলো ছাড়া তেমন কোনো কিছুই না। আর এখন আধুনিক মেয়েরা তো ওরা অনেক ফাস্ট এন্ড ফরওয়ার্ড, হ্যাঁ, সো অনেক স্ট্রং, সো তাদের জন্য কিছুই না। আমার মনে হয় মেয়েরা অনেক বেশি আসুক মার্চেন্ডাইজিং এ। আমাদের দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিতে হলে মেয়েদের অনেক দরকার, অনেক বেশি বেশি ট্যালেন্ট মেয়েদের এখানে আসা দরকার। কারণ ছেলেরা তো তারা ইঞ্জিনিয়ারিং করবে, তারা বিল্ড করবে, তারা কার বানাবে, তারা হচ্ছে যে লাইক বিভিন্ন মেডিসিন কোম্পানিতে যাবে, এগুলো হচ্ছে ছেলেদের কাজ, বিল্ডিং এই সেই। বাট মেয়েরা হচ্ছে ফ্যাশন নিয়ে কাজ করুক, গার্মেন্ট ইন্ডাস্ট্রিটাতে আগায় যাক, বায়ারও ট্রাস্ট করে, এবং মেয়েরা খুব ধৈর্যশীল হয়, রিলায়েবল হয়, স্মোক করার জন্য 5 বার নিচে যায় না। কিন্তু এখন কিছু কিছু মেয়েরা স্মোক করে, বাট ছেলেদের মতো এরকম না। সো আমি মেয়েদেরকে আসলে খুবই এনকারেজ করি এই ট্রেডে আসুক, এবং বায়ারও প্রিফার করে যে একটা মেয়ে আসুক। আমরা দেখি একটা সার্কুলার যে একজন লেডি ম্যানেজার, একজন লেডি লিডার, আমাদের এই ইন্ডাস্ট্রিতে একটা স্মার্ট লেডি লিডারের অনেক অভাব। সো আমি মনে করি মেয়েদের আসলে এগুলাতে আগায় আসা উচিত, এবং এই ফ্যাশন নিয়ে লেখাপড়াটা আসলে স্টপ করা উচিত না, পড়া উচিত। যত পড়বো আমরা কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট কোর্স, বিদেশে দেশে বাংলাদেশে কোর্স করব, প্র্যাকটিক্যাল কাজ করব, তাহলে আমরা ইনশাআল্লাহ একদিন আমরা নাম্বার 1 উইল বি ইন দ্য ওয়ার্ল্ড। We can lead the RMG in the world. এটা আমি হোপফুল। থ্যাংক ইউ। অনেক সুন্দর বলেছেন কুবরা আপুর সূত্র ধরে আমি বলি, আসলে এটা আসলে অনেক বেশি চ্যালেঞ্জ, ছেলেদের থেকে মেয়েদের চ্যালেঞ্জটা অনেক বেশি। তারা মানসিকভাবে সেভাবে প্রস্তুত থাকে যে না, আমার ফ্যামিলি দেখে তারপর আমাকে জবটা মেনটেন করতে হবে। সো তারা মানসিকভাবে যারা যেভাবে প্রস্তুত হয়, আসলে কাজটা ওইভাবেই হয়। সো আরেকটা ব্যাপার আমি বলি, আমি এখন পর্যন্ত আমার দীর্ঘ 15 বছরের মার্চেন্ডাইজিং লাইফে আমি 95% কিন্তু লেডি মার্চেন্ডাইজার পেয়েছি। এখানে পুরুষ মার্চেন্ডাইজার নাই বললেই চলে, খুব কম।
সো আসলে মার্চেন্ডাইজিং জবটা, বিশেষ করে মার্চেন্ডাইজিং জবটা মেয়েদের জন্য খুবই সুইটেবল। সো আপু যেভাবে আপনাদের আসার জন্য, এই মার্চেন্ডাইজিং আসার জন্য উৎসাহ দিচ্ছে, আমিও বলবো আপনারা আসেন, আমাদের সেক্টরটা আপনাদের জন্য ওয়েট করতেছে। আচ্ছা, আপুর কথা ধরে আমি জিনাত আপুর কাছে যেতে চাচ্ছি। জিনাত আপু, যেই কথাটা খাদিজাতুল্লাহ কুবরা আপু বলতেছিল যে আসলে আপনাদের তো হচ্ছে অফিসও দেখতে হয় এবং হচ্ছে পরিবারও দেখতে হয়, আপনার কাছে আপনার হাজবেন্ড, আপনার বাচ্চা, এগুলো আসলে কতটা মানে হচ্ছে কতটা সমস্যা হয়, বা আপনি কিভাবে এগুলা মেনটেন করেন, যে দুইটাই কিভাবে মেনটেন করেন? এটা তো আমার কাছে মানে একটা রাজ্য জয়ের মতো মনে হচ্ছে আর কি। আপনারা কিভাবে ম্যানেজ করেন? আচ্ছা, মার্চেন্ডাইজিং এমন একটা ডাইনামিক প্রফেশন, যেখানে একবার যদি ফ্লোতে আমি চলে যাই, আমি যদি আমার কাজকে ভালোবাসি, তাহলে আসলে অন্যান্য ডেস্ক জবের মতো কিন্তু এটা কাজ না, যে আমি একটা ফিক্সড টাইমে অফিস থেকে বেরোতে পারছি, আমি একটা ফিক্সড টাইম মেনটেন করতে পারছি। ইটস আ লাইফস্টাইল। মার্চেন্ডাইজিং ইজ আ লাইফস্টাইল। আমাকে আমার বায়ারের সাথে যখন আমার কানেকশনটা স্ট্রং হবে, আমার সাপ্লায়ারের সাথে যখন আমার কানেকশনটা স্ট্রং হবে, আমি যখন আমার কাজকে ওন করবো, আমি কিন্তু একটা রেসপন্সিবিলিটি নিজেই ফিল করতে থাকবো যে আমাকে আপডেটেড থাকতে হবে, আমাকে আমার সাপ্লায়ারের সাথে আপডেটেড থাকতে হবে, প্রত্যেকটা কাজের স্টেপের সাথে আপডেটেড থাকতে হবে, সো দ্যাট আই ক্যান গিভ ফিডব্যাক টু মাই বায়ার। রাইট। এই জায়গাটাতে কিন্তু অন্যান্য কাজে যেরকম ফিক্সড টাইমে বাসায় চলে যাওয়া যায়, আমি আমার ল্যাপটপটা বন্ধ করে দিতে পারি, এইখানে কিন্তু সেটা হয় না। আর সেই কারণে হয়তো বা অনেকে মনে করতে পারে যে ফ্যামিলি হ্যান্ডেল করতে হচ্ছে। আমার দুটো বাচ্চা, আমার আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি আমাকে যথেষ্ট সাপোর্ট করে। আমি সিঙ্গেল মাদার, তো আমার ছোট বাচ্চাকে আমি আমার মার কাছে রেখে অফিসে আসি। আমি বর্তমানে অ্যাকচুয়ালি ভাইয়া একটা ভুল বলেছেন, ভুল করেছেন, আমি টিম সোর্সিং এ না, আমি টিম গ্রুপের সিস্টার কনসার্ন 12 ক্লোদিং লিমিটেডে হেড অফ মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের নিয়ে আছে। তো যেহেতু আমার কাজটা এখন এতটাই কি বলবো যে দায়িত্ব, এতটাই দায়িত্ব আমার ঘাড়ের উপরে, যে আমার কিন্তু ওই স্কোপটা নাই যে আমি মানে আমার কাজকে হ্যাম্পার করে ফ্যামিলিকে টাইম দিব। ফ্যামিলি বাচ্চাও যেহেতু আমার ছোট বাচ্চাটা বেশি ছোট, ওর সাথে কোনো ইনজাস্টিস হবে আমি আমার কাজকে হ্যান্ডেল করতে গিয়ে, এই জায়গাটাতে একটু মেয়েদের জন্য একটু চ্যালেঞ্জিং। কিন্তু এটা আসলে ইয়ে না, আমি যেটা বলবো যে এটা যে একেবারেই ওভারকাম করা যাবে না সেটা না, একটু চ্যালেঞ্জ তো থাকবেই। কিন্তু যদি আমরা সেভাবে মেনটেন করতে পারি, ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফের মধ্যে যদি আমরা একটা ব্যালেন্স মেনটেন করতে পারি, টাইম ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে কিন্তু কাজটা ইজি হয়ে যায়। এখন কিন্তু টেকনোলজির সময় আমি আমার যে কমিউনিকেশনটা, সেটা আমার ডেস্কে বসেই অফিসে করতে হবে, দ্যাটস নট নেসেসারি। এমনও হতে পারে যে আমি আমার কাজটা হয়তো বা বাসায় ক্যারি করে নিয়ে গেলাম মানে আমার বায়ারের সাথে 9টায় একটা মিটিং আছে, আই ডোন্ট হ্যাভ টু বি ইন দ্য অফিস ফর দ্যাট। আমি একটা কাজ করতে পারি, আমি বাসায় গিয়ে আমি আমার বাচ্চাকেও আমি হ্যান্ডেল করলাম, আর একটা ফ্রি টাইমে আমি আমার বায়ারের সাথেও কমিউনিকেশনটা আমি কন্টিনিউ করলাম। সো এইরকম কিছু টেকনোলজির সাহায্যে এখন যেহেতু হোয়াটসঅ্যাপে মিটিং পসিবল হয়, এখন যেহেতু আমাদের পোর্টাল আছে, টিমস আছে, জুম আছে, আমরা অনেকভাবেই কিন্তু আমার ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফকে ব্যালেন্স করতে পারছি। এবং পরিবারের একটা সাপোর্ট তো অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যদি এরকম হয়, পরিবারের মানুষ, এত মেয়ে মার্চেন্ডাইজিং এ আছে, সে বায়ার মিটিং এর জন্য সে বাসায় দেরি করে আসে, সাপোজ আমার বাসায় ঢুকতে 9টা। আবার অন দি আদার হ্যান্ড একটা ছেলে মার্চেন্ডাইজিং এ আছে, তার বায়ার মিটিং এর জন্য সে ডিলে হলো, সে লেট করে বাসায় ঢুকে, তাকে হয়তো বা অনেক কিছুই শুনতে হচ্ছে না, অনেক কথা ফেস করতে হচ্ছে না। কিন্তু একটা মেয়েকে যদি এরকম হয় যে পরিবার থেকে কেউ কোনো কমেন্ট করলো যে আসলে এই কাজটা মেয়েদের জন্য না, বা এই কাজটাতে এভাবে থাকলে মানুষ কি বলবে, বা কিছু স্টেরিওটাইপ, কিছু থিঙ্কিং কিন্তু আমাদের পারিবারিক অনেক, হয়তো বা মা বলছে না, কিন্তু
কেউ একজন বলেছে, রাইট। এরকম কিন্তু হয়। সেই জায়গাটাতে আমি বলবো পরিবারের সাপোর্ট কেন দরকার। আপনি মন খুলে কথা বলতে পারবেন আপনার পরিবারের মানুষের সাথে। ইটস আ কাইন্ড অফ কাউন্সিলিং। আপনি তাদেরকে বুঝান, আপনার কাজের গুরুত্বটা বুঝান। যদি এরকম প্রবলেম ফেস করেন, সেই প্রবলেমটা কিন্তু সলভ আপনিই করতে পারবেন কমিউনিকেশন স্কিলের মাধ্যমে। সো আমি বলবো যে কেউ বলবে না সেটা না, কেউ এটা নিয়ে কোনো কথা বলবে না, বা আমরা এই ধরনের কোনো প্রবলেম ফেস করবো না সেটা না, বাট এই প্রবলেম গুলো আমাদেরই কিন্তু ওভারকাম করে আসবে। আর যেটা আমি বলছি যে ওয়ার্ক লাইফ কিভাবে মেনটেন করবো, আমার পরিবার জন্য হ্যাম্পার না হয় সেজন্য টু ডু লিস্ট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অফিসে গিয়েই প্রথমে একটা প্ল্যানিং করা যে আজকে আমি কোন কোন কাজগুলো আমার প্রায়োরিটি লিস্টে আছে সেটা আমি শেষ করব। এরপরে কোন টাইমের মধ্যে আমি আমার কাজ শেষ করে আমি আমার পরিবারকে সময় দেব। আর পরিবার এবং কাজের মাঝখানে আপনার কিন্তু নিজের জন্য একটা ছোট সময় রাখতে হবে, বিকজ আপনি যদি নিজে মেন্টালি ভালো না থাকেন আপনি কিন্তু আপনার পরিবারকেও ভালো রাখতে পারবেন না, আপনার কাজও আপনি হ্যান্ডেল করতে পারবেন। সো যদি আমি বলি যে 30 মিনিটস বা 40 মিনিটসের জন্য একটা টাইম বের করে ওই টাইমে মেডিটেশন বা জিম বা একটু পার্কে হেঁটেও আসেন, তাও কিন্তু আপনি মেন্টালি অনেক রিল্যাক্স থাকবেন এবং আপনি বোথ দ্য এন্ড খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন। ইটস নট ইম্পসিবল। থ্যাংক ইউ। আচ্ছা, অনেক সুন্দরভাবে বলেছেন জিনাত আপুকে, ধন্যবাদ। আমি এখন কোবরা আপুর কাছে যাব। কোবরা আপু, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি একজন মেয়ে হিসাবে আপনার ছেলে কলিগ যারা আছে তাদের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ কিভাবে আপনি এটা মেনটেন করেন, সেটা আপনার কাছে কোনো চ্যালেঞ্জ মনে হয় কিনা, বা এইখানে আপনি কোনো মানে প্রবলেম ফেস করেন কিনা? আচ্ছা, এটা এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আমি আমার ছেলে কলিগদের সাথে কিভাবে আমি কমিউনিকেট করি বা কথাবার্তা বলি বা আমার আচার আচরণটা ডে টু ডে কিভাবে হয়। হ্যাঁ, এটা হচ্ছে জুনিয়র সিনিয়র নির্ভর করে, হ্যাঁ, আর ইন পার্সনও নির্ভর করে যে এই লোকটা আসলে কেমন, সে কি খুব ভালো মিশুক প্রকৃতির কিনা, সে কি কাইন্ড, সে মেয়েদেরকে রেসপেক্ট করে কিনা, সে একটা নর্মাল মানুষ কিনা। আবার ধরেন যে কিছু কিছু কালিগ আছে তারা সিনিয়র, হ্যাঁ, তারা যেমন মেয়েদেরকে একটু অন্যভাবে দেখে। আবার আছে যেমন অনেকে আছে একটু একটু সুন্দর মেয়ে দেখলে তারা একটু ভাব নিতে চায়। হ্যাঁ, তো আমি এগুলো সবই ফেস করছি। অনেকে আবার বলে যে মেয়েদের এইসব কাজে আসা দরকারটা এরকম এটুটুডু আছে। দেখা যায় যে কোনো একটা ইম্পর্টেন্ট কিছু হলে, এগুলো আমি এখন ফেস করি না, আগে করতাম। ইম্পর্টেন্ট একটা কোনো টাস্ক হলে দেখা যাইতো যে স্যার আমাকে না ডেকে একটা ছেলেকে ডাকতো যে আচ্ছা রাত বিরাত হলে ও কাজটা করতে পারবে। হ্যাঁ, সো এইগুলা আমি কিভাবে হ্যান্ডেল করি। হ্যাঁ, যে আমার জুনিয়র যারা আছে তারা তো জুনিয়রই, তাদের সাথে তো আমি আসলে আমার একটা মোটো আছে, আমি সহজে কারোর সাথে খারাপ ব্যবহার করি না। আমি মনে করি কোনো একটা মানুষের সাথে আমার খারাপ সম্পর্ক হওয়া মানে এটা আমার লস। এই লোকটা কোনো একদিন কোনো কারণে আমার যে কোনো উপকারে আসতে পারে। সো আমি খুব হার্ডলি ট্রাই করি যে কারোর সাথে যাতে আমার সম্পর্কটা খারাপ না হয়। আমি চেষ্টা করি যে কত গুড হইতে, তাকে বুঝার চেষ্টা করি কিভাবে হলে মানে তার সাথে আমার সম্পর্কটা ভালো থাকবে, সে আমাকে বুঝবে, আমি তাকে বুঝবো। এই মানুষের সাথে সম্পর্ক মেনটেন করা, কালিগস টু কালিগ অফিসে, এটা অনেক বড় একটা কিন্তু ব্যাপার। কারণ এই জেলাসি থাকে, আমি ভালো পারফর্ম করলে হচ্ছে জেলাসি, আমি খারাপ পারফর্ম করলে হচ্ছে যে ব্যাড এমপ্লয়ি। ওই দুই ধরনের অ্যাটিটিউড কিন্তু এটা খুবই মানে আমাদের দেশে এটা একদম কমন। আমি মনে করি আমার সাথে সবাই এটাতে এগ্রি হবে। সো আমি আসলে মানুষকে রিড করি যে ও কেমন প্রকৃতির। ওকেও যদি নর্মাল হয় ভালো হয়, আমি তার সাথে খুব ফ্রেন্ডলি ফেয়ারলি খুব নাইস থাকি। আর আমি খুব মিশুক প্রকৃতির, যেহেতু জুনিয়রদের নিয়ে আমি লাঞ্চ করি, ঘুরি, কথা বলি, শেয়ার করি, তাদের পার্সোনাল খোঁজ খবর নেই। হ্যাঁ, সে অনেক ফ্রেন্ডলি একটা রিলেশন থাকে। আর যারা একটু মুডি, একটু ভাব নিয়ে চলতে চায়, আমিও তাদের সাথে একটু মুডি থাকি, যতটুকু না বললেই নয় ততটুকু বলি না, আবার খুব বেশি ভাবও নেই না। সে ভাব নিলেও আমি সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করি, তাকে দেখলে একটু হাসি দেই, হ্যাঁ কেমন আছেন যেসে পরে জিজ্ঞেস করি। আর আমি যেটা করি, অফিসে সকালে ঢুকে সবাইকেই আমি সালাম দেই, গুড মর্নিং বলি। হ্যাঁ, অনেকে দেখা যায় যে বলতে চায় না, বাট এই সকালবেলার যে গ্রিটিংটা অফিসে ঢুকেই, হ্যাঁ, খুব অয়েল গ্রুমিং হয়ে ফ্রেশলি অফিসে ঢুকে সবাইকে গুড মর্নিং বলা, তারপর আপনি কেমন আছেন। অনেকে দেখা যায় যে কথা বলতে চায় না, প্রতিদিন জিজ্ঞেস করতে করতে তার সাথেও সম্পর্কটা ভালো হয়ে যায়। আর একান্তই যারা হচ্ছে যে হ্যাঁ অনেক আছে যে মিসবিহেভ করে, অনেক বসরা আছে যে তারা মানে এক্সট্রিমলি মিসবিহেভ করে, তখন হচ্ছে যে আমি হ্যান্ডেল করি। কারণ আমি তো ওখানে নলেজ শেয়ার করতে গেছি, আমি তো স্ল্যাব না। হ্যাঁ, আমি আমার নলেজ অনলি শেয়ার করতে গেছি।
সো যে কেউ ইচ্ছা করলে আমার সাথে যে কোনো বিহেভ করতে পারবে না, আমি মোটেও ওটাতে ভয় পাই না। আর এখন যেটা সবার একটা ভয় কাজ করে, আগে আমারও করতো, এখন তো মোটেই করে না, যে আচ্ছা উনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে, আমি আমি যদি এখন ওনার সাথে রেগে কথা বলি বা আমি প্রটেস্ট করি বা আমি এটা যদি এইচআর কে জানাই বা কাউকে বলি, তাহলে আমার চাকরিটা তো চলে যাবে। আরে চাকরি গেলে কি হয়েছে, আমার নলেজ আছে না, আমার টাকা পয়সা মানুষ নিয়ে যেতে পারে, Right. আমার সবকিছু নিতে পারে, বাট আমার নলেজ পৃথিবীর কেউ নিতে পারবে না। আমার মেন স্ট্রেংথ হচ্ছে আমার নলেজ। হ্যাঁ, সো আমার যদি নলেজ থাকে, আমার ওইটাই আমার সবচেয়ে বড় পাওয়ার। আমার এক চাকরি গেলে 10 চাকরি আসবে। মানুষ হচ্ছে যে জব নিয়ে স্ট্রাগল করে, আলহামদুলিল্লাহ আই নেভার ফেস স্ট্রাগল ইন মাই জব। আমি সবসময় জব পেয়েছি। এমনও হয়েছে যে আমার এই 17 বছরের লাইফে দুটো কোম্পানিতে দুটো খুবই বসের সাথে কাজ করেছি, যারা একজন বিদেশি ছিলেন, উনি বাংলাদেশিদেরকে খুব ছোট করে কথা বলতো, আমার সামনে আমার জুনিয়র কলিগদেরকে আজে বাজে কথা বলতো, যেটা আমি খুব প্রটেস্ট করতাম। তো সে আমাকে বলতো, আমি তো তোকে কিছু বলি না, তুই কেন প্রটেস্ট করিস, তুই তো ভালো আছিস। নো, সে যেই হি ইজ মাই কলিগ, তুমি তার সাথে এভাবে কথা বলতে পারো না। তোমার ভালো না লাগলে তুমি তার বিরুদ্ধে শোকেস দিতে পারো বা ম্যানেজমেন্টের সাথে কথা বলো, বাট ইন পার্সন তুমি কাউকে হিউমিলিয়েটিং করতে পারো না। আমি খুব সাহসের সাথে এগুলা প্রোটেস্ট করি, এবং আমি দেখেছি আমি হেরে যাই না, আমি জিতে যাই, এবং সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, এবং আমাকে দেখে অনেকে শিখে যে যে হ্যাঁ আসলেই তো তাই করা উচিত। অনেক মেয়েরা আছে যে আপু আমার সাথে উনি এরকম করে, আমি বলছি তুমি স্ট্রং হও, তুমি ওনাকে সরাসরি বলে যে আপনি যে এরকম করেন এটা কিন্তু ভাই আমি পছন্দ করছি না, এটা কিন্তু ঠিক না, এটা আমার জন্য ইনসাল্টিং বিষয় বা আমি হিউমিলেটেড ফিল করছি, আপনি ফার্দার আমার সাথে এরকম করলে আমি কিন্তু এটা ম্যানেজমেন্টকে জানাবো। হ্যাঁ, অনেক মেয়েরা বলতে পারে, অনেক মেয়েরা বলে না, গিভ আপ করে চলে যায়, বাট আমি কিন্তু ম্যানেজমেন্টকে বলি, আমি তাকেও বলি যে আপনি যেটা করছেন এটা ঠিক না, আমার জব নিয়ে আপনার প্রবলেম থাকলে আপনি আমাকে বলেন বা ইমেল বলেন, আপনি ম্যানেজমেন্টকে জানান, বাট আপনি আমাকে হিউমিলেটেড করবেন না, আমাকে আপনি ইনসাল্ট করতে পারেন না ইন পার্সন। আমি আপনার এমপ্লয়ি না, আমি হচ্ছে এই কোম্পানির এমপ্লয়ি। দিস কোম্পানি হায়ার্ড মি, আমি আমার নলেজ শেয়ার করব, কোম্পানি আমাকে পে করবে, বিভিন্ন সুযোগ সুবিধা দিবে, কিন্তু আপনি ইন পার্সন যখন তখন যেভাবে আপনি আমাকে এমন কোনো বিহেভ করতে পারেন না যার জন্য আমি হিউমিলেটেড ফিল করি। আর এটা কিন্তু অনেক বড় একটা মেন্টাল ট্রমা, যে আপনি কাজে গেলেন, একে তো আপনার কাজের প্রেশার, মার্চেন্ডাইজিং কিন্তু অনেক প্রেশার, অন টাইম শিপমেন্ট দেওয়া, স্যাম্পল দেওয়া, আর এখন তো আমরা অনেক বড় চ্যালেঞ্জে আছি, আমাদের ট্যারিফ বেড়ে প্রাইস মিট করা, সবকিছু নিয়ে আমরা খুবই ঝামেলায় আছি। সো এর মধ্যে যদি আবার অফিসে যাই মনে হয় যে আল্লাহ উনি আজকে খ্যাচ করবে, ওনার মিসবিহেভ, এইগুলা তো নেওয়া যাচ্ছে না। সো এটার জন্য মেন্টালি স্ট্রং হতে হবে, প্রোটেস্ট করতে হবে। আমি এভাবেই করি, আমি ভালোর সাথে খুবই ফ্রেন্ডলি, আমি যেহেতু খুব মিশুক, যে একটু মুডি, আমি ট্রাই করি তার সাথে মিশার, বাট সে যদি অনেক মুড দেখায় আমিও নর্মাল থাকি। আর হচ্ছে যে আমার সাথে আমাকে হিউমিলেট করে, মিসবিহেভ করে, আমি প্রথম ট্রাই করি তাকে বুঝানোর, সে না বুঝলে দেন আমি তার এগেইনস্টে অ্যাকশন নিই। এন্ড আই নেভার অ্যাফ্রেড অন টু লুজিং মাই জব। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আমাদের রিজিকের ব্যবস্থাও করে দিয়েছেন। আর আমি আরেকটা জিনিসও বিলিভ করি, আমি যেভাবে থাকতে চাই আল্লাহ ওভাবেই রাখেন। আমি কখনো চিন্তাও করিনি আমার বিয়ের পরে যে আমি চাকরি করব, বাট আফটার ম্যারেজ আমি এরপরে একটা সময় চিন্তা করছি যে না আমি চাকরি করব, আমি চাকরি করেছি, আমি একটা ভালো পজিশনে যাব, আমি আসলে আসতে পারছি, এখন আমার আরো ইচ্ছা আছে আমি নিজেকে ইমপ্রুভ করব, আরো পড়াশোনা করব, আমাদের আরএমজির জন্য আমাদের কিছু করা উচিত। হ্যাঁ, সো ওভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। আসলে বি রেডি ফর দ্য এভরি সিচুয়েশন, গো উইথ দ্য ফ্লো, সিচুয়েশন বুঝে, একটা মানুষের আচরণ বুঝে তার সাথে ওভাবে যেতে হবে। আর স্ট্রং থাকতে হবে, নিজেকে কখনোই ছোট বাবা যাবে না। বি কনফিডেন্ট, প্রত্যেকটা মানুষ তার সম্মানের যোগ্য। একজন পিয়ন সেও অনেক সম্মানী, সে আমাদেরকে এক কাপ চা না বানায় দিলে আমাদের ক্ষমতা নাই যে আমরা বারবার যে চা খাবো। প্রত্যেকটা মানুষ তার জায়গায় রেসপেক্ট পাওয়ার যোগ্য। সো আমি মনে করি আমি যেগুলা ফেস করি আমি তো হ্যান্ডেল করি, প্রত্যেকটা মেয়েরই সেটা হ্যান্ডেল করা উচিত। তাহলে এই যে মেয়েদের যে জবের ক্ষেত্রে যে ব্যারিয়ার, এটা আর থাকবে না। ছেলেরা তখন মনে করবে যে না ওকে কিছু বলা, যেমন আমাকে আই ফিল যে আমাকে দেখলে কিন্তু অনেকে বলে না কোবরা কিন্তু অনেক ডেঞ্জারাস, ওরে কিন্তু কিছু বললো না, কিন্তু সবার সামনে একদম শোনাই দিবে। হ্যাঁ, আবার অ্যাপ্রিসিয়েট করে, কোবরা কিন্তু ভেরি মাচ গুড এট হার্ড ওয়ার্ক, ও কিন্তু অনেক পরিশ্রমী। হ্যাঁ, ওর শেখার অনেক আগ্রহ আছে। হ্যাঁ, ও অনেক হেল্পফুল, কাইন্ড হার্ট। হ্যাঁ, এটা হেল্পফুলও হতে হবে, শুধু যে স্ট্রং হতে হবে তা না, সব প্রফেশনাল লাইফে আসলে নিজেকে সবভাবে রেডি রাখতে হবে। সো দা ওয়ে আমি নিজেকে এভাবে আর কি ট্রিট করি। থ্যাংক ইউ। আচ্ছা আপু, অনেক ধন্যবাদ, অনেক সুন্দর বলেছেন। আমি এখন পরবর্তীতে চলে যাব হচ্ছে আপুর কাছে, জিনাত আপুর কাছে। আমার প্রশ্ন হচ্ছে
আপু, আপনি তো দীর্ঘ 10 বছর যাবত এই সেক্টরে আছেন। এখন হচ্ছে আপনি যখন ধরেন আপনি কাজ করতেছেন, আপনার পাশাপাশি যে আপনার পুরুষ কলিগ আছে সেও কাজ করতেছে, এখন আপনি আপনার বসের কাছে কখনো কি লিঙ্গ বৈষম্যের শিকার হয়েছেন যে না আমি আমার কলিগের থেকে আর অনেক বেশি এফোর্ট দিয়েও তার চেয়ে আমি আমি প্রমোশন পাচ্ছি না বা আমার স্যালারি ইনক্রিজ হচ্ছে না, এই ধরনের কোনো লিঙ্গ বৈষম্যের শিকার হয়েছেন কিনা, এটা আপনার কাছে আমার প্রশ্ন। আচ্ছা, এই জায়গাটাতে আমি বলবো যে আমি আলহামদুলিল্লাহ লাকি। আমার কর্পোরেট ফিল্ডে আমার ফার্স্ট জবটাই শুরু হয় টিম গ্রুপের সাথে, এবং শুরুর দিকে নিজেকে প্রমাণ করার সময়টুকু একটু আমার জন্য চ্যালেঞ্জিং ছিল স্বাভাবিকভাবে, যেটা আমি বলবো যে প্রত্যেকটা মেয়ের কিন্তু স্টার্টিং এ এই চ্যালেঞ্জ নেওয়াই লাগে যে আমি যে পারি, আমার যে ইকুয়াল কেপেবিলিটি আছে সেইটা ফার্স্টে প্রমাণ করা। একবার প্রমাণ হয়ে গেলে তখন আমার মনে হয় না যে যদি এনভায়রনমেন্ট ভালো হয়, যেহেতু আমি বলেছি যে আমি লাকি যে আমি টিম গ্রুপে আমার ফার্স্ট কর্পোরেট জব শুরু করেছি অ্যাজ এ ট্রেনি মার্চেন্ডাইজার, এবং সেখানে আমার শুধু প্রুফ করা লেগেছে যে আমি কেপেবল, আমি পারি। এরপরে আমাকে আর কোনো কিছুর জন্য আটকে যেতে হয়নি। আমার হার্ড ওয়ার্ক এবং আমার পারফরমেন্স অলওয়েজ ভ্যালু পেয়েছে, এবং আমার ওই ধরনের কোনো প্রবলেম ফেস করতে হয় না। বাট শুরুটা আমি একটু গল্পটা বলি। ব্যাপারটা এরকম ছিল যে আমাকে তো যখন আমি ট্রেনি মার্চেন্ডাইজার হিসাবে জয়েন করলাম টিম সোর্সিং এ, আমাকে একজন মার্চেন্ডাইজারের অ্যাসিস্ট্যান্ট হিসাবে দেওয়া হয়েছিল, আমি তার আন্ডারে কাজ শিখব। তো আমি যেহেতু আমার কর্পোরেট জার্নিটা একটু লেটে শুরু করেছিলাম, কিছু বিয়ে ছিল যে শুরুর দিকে একদম একদম শুরুর দিকে আমি আর আমার হাজবেন্ড তো ক্লাসমেট ছিলাম, সো আমরা একই সাথে পাশ করেছি, কিন্তু আমাকে বলা হয়েছিল যে সে পছন্দ করে না মেয়েরা কর্পোরেট জব করুক। সো আমি ওই টাইমটাতে স্কুল জব করেছিলাম আর কি, আর সে তো কর্পোরেটে ঢুকে গিয়েছে। এর পরবর্তীতে যখন আমি মাইন্ড সেট করলাম যে না, আমি আই উইল পারসিউ মাই ওন ড্রিম, আমি তখন যখন কর্পোরেটে আসি তখন অলরেডি ইটস টু লেট। সো আমি বেশ লেটে আমি আমার কর্পোরেট জার্নিটা শুরু করছিলাম। আমার মাথায় একটা জিনিসই ছিল, আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ। আমি আমার নিজেকে কেন প্রুভ করতে চাচ্ছিলাম, বিকজ আমার এজের তখন সবাই সিনিয়র মার্চেন্ডাইজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারা সেভাবে কাজ করছিল। তো আমি এত লেটে শুরু করেছি, আমার আশেপাশের আমার ব্যাচমেটরা সবার পজিশন থেকে আমার মাথায় একটা জিনিস কাজ করছিল যে আমি যেভাবে হোক আমাকে প্রুভ করতে হবে যে ইট কুড বি লেট, বাট ইটস নট দ্যাট যে আমি এই কাজটা বুঝতে পারছি না, বা আমাকে আরো অনেক সময় পার করতে হবে এই কাজটা বুঝে সামনে এগিয়ে যেতে। তো প্রবেশন পিরিয়ডে আমি যখন আমার বসের সাথে বায়ার ডিল করতাম, বায়ারের সাথে যখন আমি ইমেইলে কমিউনিকেশন করতাম, তো তখন আমার কমিউনিকেশন স্কিলটা লাইমলাইটে আসে। ও প্রেজেন্টেবল, ও কমিউনিকেট ভালো করতে পারে। তো অন্য একজন বায়ারকে যেটা বোঝাতে তার 10-15 মিনিট সময় লাগছে ছোট একটা জিনিস, আমি বায়ারকে খুব ইজিলি সেটা বুঝিয়ে কনভিন্স করে ফেলছি। এই একটা গুণের কারণে এটা আমি বলবো আমি ব্লেসড ফর দ্যাট। এটার জন্য আমাকে একটা সুযোগ দেওয়া হলো যে ওকে এই বায়ারটা ঠিক আছে, ওকে এটা আলাদাভাবেই ও হ্যান্ডেল। আমাদের যে গ্রুপের টিম লিডার ছিল, উনি ম্যানেজার, ওনার আন্ডারে আমরা কয়েকটা বায়ার মিলে এক একজন ম্যানেজার দেখেন, এরকম ভাবে ছিল গ্রুপগুলো। সো আমার বস তখন আমাকে করলো কি, প্রবেশন পিরিয়ডেই সে আমার কাজ নিয়ে, আমার পারফরমেন্স নিয়ে হি ওয়াজ রিয়েলি হ্যাপি, অ্যান্ড সে আমাকে বললো যে একটা কাজ করো, ও কি তুমি এই কয়টা ছোট ছোট বায়ার, ফার্স্টে আমাকে একটা SMS প্রোগ্রাম দিয়ে বললো তুমি যদি এই SMS প্রোগ্রামটা অন টাইমে শেষ করে দিতে পারো, আমি এই বায়ারটাই তোমাকে হ্যান্ডেল করতে দিব, অ্যান্ড ইউ উইল ডিরেক্টলি রিপোর্ট টু মি, তোমার ওই মার্চেন্ডাইজার আন্ডারে তখন থাকা লাগবে। সো আই ট্রাইড টু প্রুভ মাইসেলফ অ্যান্ড আই ডিড ইট। আমি অন টাইমে তখন শিপমেন্ট এনশিওর করেছিলাম। আমার মধ্যে ফ্যাক্টরিকে আমি কন্ট্রোল করতে পারছি কিনা ওই জায়গাটাতে আমাকে প্রুভ করতে হয়েছিল নিজেকে যে আমার সেই ভোকাল আছে,
আমার মধ্যে সে আত্মবিশ্বাস আছে এবং সেই সাহস আছে, সেই সাহস নিয়ে আমি স্ট্রিক্ট ভয়েসে ফ্যাক্টরির সাথে কথা বলতে পারি। আমার কথা আমি যখন ফ্যাক্টরির সাথে কথা বলবো, ফ্যাক্টরি আমাকে রেসপেক্ট করতে অ্যাজ আ বায়ার, নো ম্যাটার আমি ট্রেনিং না কি, এটা ফ্যাক্টরি দেখার বিষয়। আমি যখন অ্যাকাউন্ট ডিল করছি, আই এম দ্য অনলি পার্সন ইউ আর টকিং টু। সো আমার ওই কমান্ড দেওয়ার পাওয়ার আছে কিনা, আমি বায়ারকে কনভিন্স করতে পারছি কিনা, এই কিছু কিছু সেগমেন্টে আমি নিজেকে প্রুভ করেছিলাম। এই প্রুভিং এর যে সময়টুকু, ওইটুকু আপনি আসলে এটা জেন্ডার ডিসক্রিমিনেশন বা জেন্ডার বায়াস কোনো ইস্যুর কারণে আমাকে প্রুফ করতে হয়েছিল এটা আমি বলবো না, বিকজ নিউ কামার হিসাবে আমাকে প্রুফ করতে হয়েছিল। একটা ফ্রেশার, ওকে আমি ছোট ছোট বায়ার দিয়ে দিব, বিকজ এটা তো অনেক টাকা পয়সার ব্যাপার, একটা বিজনেস, একটা কোম্পানির এই ছোট ছোট বায়ার গুলাও কিন্তু দে আর কামিং উইথ বিজনেস। তো এটা আমি একটা নিউ কামারের হাতে কেন দিয়ে দিব? সো আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল যে আমি যখন প্রবেশন পিরিয়ড শেষ করলাম, বাই দ্যাট টাইম আমাকে 6টা ছোট ছোট বায়ার দিয়ে দেওয়া হয়েছিল। না বড় বায়ার না, বাট ছোট ছোট কিছু বায়ার যারা নতুন এসছে এবং যারা অনেক ডেভেলপমেন্ট দিচ্ছে এবং ছোট ছোট কোয়ান্টিটির অর্ডার প্লেস করছে, তাদেরকে আমার বস আমাকে দিয়ে দিল। অ্যান্ড দ্যাটস দ্য স্টার্টিং। ওই সময়টাই ছিল আমার স্টার্টিং পয়েন্ট, যে আমি অ্যাকচুয়ালি আমি শুরু থেকেই ডিরেক্ট টিম লিডারকে রিপোর্ট করেছি। তো এর পরবর্তীতে আমাকে আর কখনো কারোর আন্ডারে থাকতে হয়নি, ডিরেক্ট যে টিম লিডার তাকেই আমি রিপোর্ট করেছি। আমি বলবো আমি এই জায়গাটাতে লাকি, আমার ফেস করতে হয়নি। থ্যাংক ইউ। আপনি আসলে অনেক লাকি, আপনি অনেক সুযোগ পেয়েছেন কাজ করার এবং করানোর। আমি চলে যাব কোবরাপুর কাছে। যাবো আমরা বর্তমান প্রেক্ষাপটে আমরা জানি যে হচ্ছে আমাদের ভার্সিটিগুলো যে কারিকুলাম আছে সেগুলো আসলে ইন্ডাস্ট্রি বেসড না, সেই অনেক আগের আমলের যে কারিকুলাম আছে। এখন একজন নতুন ফ্রেশ মেয়ে এখন মার্চেন্ডাইজিং এ আসতে হলে আসলে তার কোন কোন দিক দিয়ে ফোকাস করা উচিত বা কোন কোন দক্ষতাটা অর্জন করা উচিত যাতে সে খুব দ্রুত মার্চেন্ডাইজিং আসতে পারে বা জবের ক্ষেত্রে তার সে সাপোর্ট পায়? আচ্ছা, এটা খুবই গুড কোয়েশ্চেন। যেহেতু মার্চেন্ডাইজিং হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করা মূলত, তো প্রথমে তো আমরা একটা ডিগ্রি তো আমরা নেই, ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা পাস করে ফেলি। তারপর হচ্ছে মার্চেন্ডাইজিং এ আসতে হলে মেয়েদেরকে প্রোডাক্ট বেস কাজ করতে হবে। হ্যাঁ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ফ্যাব্রিক, প্রিন্টস, অ্যাক্সেসরিজ, এগুলো হচ্ছে আসলে মূল মেইন ইলামেন্ট। আর আমি যেহেতু গ্রাজুয়েশন করা বিএফটি থেকে, সো আমি দেখেছি যে মানে সবকিছুই করায়। হ্যাঁ, একজন আমি যদি মার্চেন্ডাইজিং এন্ড ইঞ্জিনিয়ারিং আমি কোর্স করতে গেছি, এখানে আমাকে ক্যাট শিখাইছে, তারপরে আপনার নিট, ওভেন, সোয়েটার, সব প্রোডাক্টের সবকিছু, তারপরে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, বিহেভিয়ারিয়াল সবকিছু ছিল। বাট আমার মনে হয় কি এত অনেক সব ধরনের কোর্স একসাথে না করে মার্চেন্ডাইজারদেরকে শুধু মার্চেন্ডাইজিং রিলেটেড কোর্সটাই শেখানো উচিত। অবশ্য একটা মার্চেন্ডাইজিং এর কোর্স হচ্ছে যে সে প্রোডাক্ট সম্পর্কে জানবে, সে ফ্যাব্রিক সম্পর্কে জানবে, আর একটা মেইন থিং হচ্ছে যে কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট। বর্তমানে আমরা হচ্ছে যে সাইবার জট যেটাকে বলে, সাইবার ট্রানজেকশন, ট্রাফিক জ্যাম, সাইবার জ্যামে কিন্তু আমরা আছি। কারণ বায়ার যখন আমাদেরকে একটা ইমেইল দেয়, আমরা এটা ভালো করে না পড়ে না বুঝে আমরা হচ্ছে কি করি, মোটামুটি একটা পড়ে একটা গতানুগতিক রিপ্লাই দিয়ে দিই। তখন হয় কি বায়ার আবার এটা ক্লিয়ার করার জন্য আবার মেইল দেয়, বা আমার কাউন্টার পার্ট আমার ফ্যাক্টরি দেয়, বা আমার ফেব্রিক সাপ্লায়ার দেয়। কিন্তু এই সাইবার জট গুলো বন্ধ করতে হবে, স্মার্ট কমিউনিকেশনের দিকে মেয়েদের আসতে হবে। সবাইকে আসলে স্মার্ট কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট। এটা টাইম সেভ করে, এবং এই স্মার্ট কমিউনিকেশনের কারণে একটা মানুষ অনেক আগায় যেতে পারে। লাইক আজকে আমরা এখানে কেন আসছি, আমরা হয়তো একটু কথা বলতে পারি, দীপু ভাইয়ের মনে হয়েছে যে আচ্ছা ওরা মনে হয় কথা বলতে পারবে, ওদের কমিউনিকেশন স্কিল ভালো, ওদেরকে কিছু বললে ওরা আনসারটা গুছিয়ে বলতে পারবে। আমার চেয়ে অনেক স্কিল মার্চেন্ডাইজার আমাদের এই ট্রেডে আছে। আমি তো আসলে কিছুই না, আমার ফ্রেন্ড আছে ওরা কত স্কিলড, কত ভালো কাজ করে। আমি যে আপার কাছ থেকে কাজ শিখছি মার্চেন্ডাইজিং এ, নাজদিন আপা কত স্কিল, বাট আমার মনে হয় না উনি এরকম একটা প্রোগ্রামে এসে এরকম ভাবে কথা বলবে। কারণ বলে না, ওনারা বলতে চায় না, বা মনে হয় যে না কি দরকার, ঠিক আছে একটু শাই ফিল করতে পারে, বা ওকে লাইফ তো চলেই যাচ্ছে। না, আমাদের আসলে এগুলা থেকে বের হয়ে আসতে হবে। মেয়েদেরকে আমাদের এই ইনস্টিটিউশন গুলাকে কমিউনিকেশন স্কিলের উপরে খুব স্ট্রংলি এডুকেশন দিতে হবে। আর মার্চেন্ডাইজিং রিলেটেড প্রোডাক্টস এর কাজ শেখাতে। মার্চেন্ডাইজার তোমার কাজ কি, তুমি কমিউনিকেশন করবা, ইউ আর দা
মিডিয়া, তুমি বাইরের সাথে কাজ করবা, সোর্সিং পার্টিদের সাথে কাজ করবা, ফেব্রিক মিল, টিম সাপ্লায়ার বা আদার কনসার্ন পার্টি, কমপ্লায়েন্স, অনেক কিছু থাকে মার্চেন্ডাইজিং এ। এটা তোমার হচ্ছে মেইন পার্ট হচ্ছে কমিউনিকেশন। যে যত ভালো কমিউনিকেটর সে তত বেশি ভালো মার্চেন্ডাইজার। আর সো ইউনিভার্সিটিদেরকে আমি আমার মতে আর কি আমি বলতে চাই যে ফার্স্ট হচ্ছে কমিউনিকেশন, আর সেকেন্ড হচ্ছে যে প্রোডাক্ট। মার্চেন্ডাইজিং করতে হলে কি করতে হবে, তোমার টেক্সটাইল, তোমার ফেব্রিক সম্পর্কে জানতে হবে, তোমার ট্রিমস, অ্যাক্সেসরিজ সবকিছু এগুলো সম্পর্কে, তারপরে টাইম ম্যানেজমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট মার্চেন্ডাইজিং। সো যদি আমাদেরকে আসলে মার্চেন্ডাইজারদেরকে মার্চেন্ডাইজিং রিলেটেড সব করায়, কোর্স করায়, তাহলেই ভালো। আবার যেমন ধরেন অনেক আছে, যেমন আমি ডিগ্রি MBA ডিগ্রি নিতে গেলে এখানে আমাকে অনেক কিছু শেখানো হবে, ইন্টারন্যাশনাল আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি। এটা একটা দরকারি পয়েন্ট যে এখন মার্কেটে কি ট্রেন্ড চলতেছে। সো এটা শুধু মার্চেন্ডাইজিং রিলেটেডই হোক, এর বাইরে যাতে কোনো কিছু না হয়। হ্যাঁ, আমার MBA তে দেখা যায় যে এক সেমিস্টারে 15টা 16টা করে ক্রেডিট থাকে, বিভিন্ন ইন ডিটেল থাকে। আসলে এগুলো দরকার নাই মার্চেন্ডাইজারদের জন্য। মার্চেন্ডাইজিং, প্রোডাক্ট রিলেটেড কোর্স আর কমিউনিকেশন, এই দুইটা হলেই আমরা হচ্ছে অনেক ভালো ভালো মার্চেন্ডাইজার বানাতে পারবো। যে ফ্যাশন ডিজাইনার হবে সে ফ্যাশন রিলেটেড কাজ করবে, সে ডিজাইন সম্পর্কে 3D 4D তারপরে হচ্ছে আরো বিভিন্ন সিস্টেম রিলেটেড ক্যাটেড এগুলা সে করলো। মার্চেন্ডাইজারদের এগুলা সম্পর্কে একটু বেসিক ধারণা থাকলেই হবে প্র্যাকটিক্যালি যখন আমরা মার্চেন্ডাইজিং। আর হ্যাঁ, আপনার এই গতানুগতিক ইউনিভার্সিটিতে পড়ানোর মানে টাইমিংটা একটু কমিয়ে মার্চেন্ডাইজারদেরকে প্র্যাকটিক্যালি কাজ করার সুযোগটা একটু করে দেওয়া উচিত। বাইং হাউস এবং ফ্যাক্টরি সব জায়গায়, আমাদের কোনো বাইং হাউসেই আসলে প্র্যাকটিক্যালি ফ্রি খুব একটা মার্চেন্ডাইজারদেরকে কোনো ইউনিভার্সিটি থেকে আমি এরকম দেখিনি যে BUFT থেকে বলছে যে আমার এই 10টা স্টুডেন্ট MBA করে বের হয়েছে, আপনি একটু এদেরকে ফ্রি একটু ইন্টার্নি করার সুযোগ দেন। আমি নেক্সট ডে কাজ করে আসছি, আমি এরকম দেখি নাই। ওখানে ট্রেনিং মার্চেন্ডাইজার রিক্রুট করা হয়, ওরা নিজেরাই নিজেদের ইচ্ছায় পাশ করে বের হয়ে তারপরে নিজেরা খুঁজে খুঁজে জব নেয়। বাট আমার মনে হয় ইউনিভার্সিটিদের রিকমেন্ড করা উচিত প্র্যাকটিক্যাল নলেজের জন্য। এটা ইট ক্যান বি স্টার্ট ফ্রম মিডল অফ দা, বা আমরা যখনই মার্চেন্ডাইজিং এর কোর্স শুরু করি MBA বা BBA, তখন থেকে যদি একটা করে প্রতি সপ্তাহে একটা যদি প্র্যাকটিক্যাল ক্লাস কোনো বাইং হাউসে থাকে বা কোনো ফ্যাক্টরিতে থাকে, এটা অনেক ইন্টারেস্টিং হবে, এটা অনেক মজা হবে। আমি ফিল করি আপনি একদম কোর্স শেষ করে শেষের দিকে যাই আপনি ইন্টার্নি করতে দিলেন একটা মিলে বা একটা বাইং হাউসে, আসলে ইটস নট দ্যাট মাস এফেক্টিভ। আর ডে 1 থেকে যদি আমরা ট্রেনিং এর ব্যবস্থা করি, আমি যখন নতুন মার্চেন্ডাইজার হওয়ার আগে আমি যদি নেক্সট ডে যদি যে একটু প্র্যাকটিক্যাল কাজ করার সুযোগ পাইতাম, আমার কনফিডেন্স কত হাই থাকতো। হ্যাঁ, আমি তখন এখন হয়তো অনেক বড় ব্র্যান্ডে কাজ করতে পারতাম। যারা এখন নতুন নতুন মার্চেন্ডাইজিং এ পড়াশোনা করতেছে, MBA BBA করতেছে, তারা আসলে জানেই না নেক্সট সোর্সিং এ কাজ করার টেস্ট কি, তারা জানেই না H&M এ কাজ করার টেস্ট কি বা PLC তে কাজ করার টেস্ট কি। অনেক বাইং হাউস আছে, হাজার হাজার বাইং হাউস আমাদের দেশে, ছোট বড় অনেক আছে। সো একটা স্টুডেন্ট যখন মার্চেন্ডাইজিং এ পড়তে যায়, MBA BBA করতে যায়, আমার মনে হয় ডে 1 থেকেই তাকে উইকলি বা 15 দিন পর পর একবার করে যে কোনো বাইং হাউসে প্র্যাকটিক্যাল কাজ করার সুযোগ দিলে একটা যে কমন একটা যে আমাদের ব্যাপার থাকে, প্রেশারদেরকে নেওয়া যাবে না, এক্সপেরিয়েন্স লাগবে। সো আমার মনে হয় সব তখন এক্সপেরিয়েন্স থাকবে। আমি পড়াশোনার পাশাপাশি আমি বাইং হাউসে যে মার্চেন্ডাইজিং এর কাজ করতেছি, উইকলি করলেও যথেষ্ট, সেও এক্সপেরিয়েন্স। সো কোনো প্রেশার বলে আর কোনো শব্দ থাকবে না, আমরা সবাই অনেক গুড মার্চেন্ডাইজার হয়ে তৈরি হতে পারবো। সো আমি মনে করি আমাদের ইউনিভার্সিটির এই বিষয়টা নিয়ে কাজ করা উচিত। আর ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে ইন ফিউচারে আমি যদি ভালো কোনো ডিগ্রি নিতে পারি তাহলে আমিও ইউনিভার্সিটিতে টিচিং করবো এবং এই বিষয়টা নিয়ে আমি কাজ করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, অনেক সুন্দর, আপনার জন্য অগ্রিম কংগ্রাচুলেশন রইল। আমি জানি আপনি ইউনিভার্সিটিতে ভালো লেকচার দিতে পারবেন, আপনার কমিউনিকেশন স্কিল খুব ভালো। আপু যে কথাটা বলতেছিল আসলে এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, যে মার্চেন্ডাইজিং অল ওভার কমিউনিকেশন, মার্চেন্ডাইজিং কমিউনিকেশন ছাড়া কিছুই না। যে যত ভালো কমিউনিকেটর সে তত ভালো মার্চেন্ডাইজার, ঠিক আছে? সো আমাদের ইউনিভার্সিটি লেভেলে বা বলেন বা যে কোনো একটা লার্নিং পিরিয়ডে বলেন, আমাদের কমিউনিকেশন এবং প্রেজেন্টেশন এই দুইটা জিনিসটার যথেষ্ট যদি আমরা গুরুত্ব দিই, তাহলে তার মার্চেন্ডাইজিং করতে বেশি উপরে উঠতে গ্রোথ, তার ক্যারিয়ার গ্রোথ অনেক বেশি হাই হবে। আচ্ছা, আমরা শুরু থেকে একটা জিনিস বলতেছিলাম যে আসলে মার্চেন্ডাইজিং এ মানে পুরুষের তুলনায় নারীরা বিদেশে নারীরা বেশি থাকে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি জিনাত আপুর কাছে আমার প্রশ্ন থাকবে যে আপু আসলে
পুরুষের থেকে নারীদের কোন কোন জায়গায় হচ্ছে বেশি সুযোগ আছে ইমপ্রুভ করার, যেটা আসলে পুরুষের তুলনায় নারীদের বেশি সুযোগ আছে কোন কোন জায়গাটায়, বা নারীদের থিঙ্কিংটা কেমন তারা ফ্যাশনেবলের দিক থেকে? আচ্ছা, আরএমজি সেক্টরে আমি মনে করি যে এদের অনেক সুযোগ। এখানে কিছু বাই বন্ড ক্যারেক্টারিস্টিক থাকে, মেয়েরা কনভিন্সিং বেশি, কনভিন্সিং পাওয়ারটা অনেক ভালো থাকে। তো আরেকটা জিনিস হচ্ছে তারা অনেক গুছানো হয়, স্ট্রাকচার্ড হয়, তো তাদের কাজ করার সিস্টেমটাই অনেক স্ট্রাকচার্ড হয় এবং তারা অনেক ভালো কনভিন্স করতে পারে। কমিউনিকেশন স্কিল কিন্তু মেয়েদের অনেকখানি আমি মনে করি বেটার দেন মেন। তারা যদি চায় একটু পলিশড হওয়ার জন্য আমাদের ছোট ছোট অনেক কোর্স আছে, যেই কোর্সগুলো আমরা করতে পারি যদি আমাদের কাছে মনে হয় যে এই জায়গাটা আমার ইমপ্রুভ করতে হবে। যেমন রিটেন কমিউনিকেশনে যদি আমার ইমপ্রুভ করা লাগে, যে আমার অফিসিয়াল ইমেইলের স্ট্রাকচার কেমন হতে পারে, সেটার জন্য অনেক প্রশ্ন আছে। আমার যদি মনে হয় যে আমার টাইম ম্যানেজমেন্ট বা কমিউনিকেশন জায়গাতে আমাকে ইমপ্রুভ করতে হবে, তাহলে আমি কোর্স করে নিব। বাট আমি বলবো না যে ফিল্ডটাতে কোনো মানে এই যে আরএমজি সেক্টরটা, এই সেক্টরে মেয়েদের থাকাতে কোনো ইস্যু আছে এটা আমি বলবো না। আমার কাছে মনে হয় ছেলেদের থেকে অনেক সেক্টর আছে যেখানে মেয়েরা বেটার পারফর্ম করবে। আরেকটা জিনিস হচ্ছে যে মেয়েরা লিসনার হয় ভালো, মেয়েরা মাথা ঠান্ডা করে অনেক কিছু শুনে তারপরে সে অ্যাক্ট করে। হাইপার অ্যাক্টিভ কম হয়, হাইপার অ্যাক্টিভ মানে ব্রেনের কথা বলছি, অবভিয়াসলি প্রোঅ্যাক্টিভ হতে হবে মার্চেন্ডাইজিং। বাট অনেক সময় অনেক কমিউনিকেশনে মাথা ঠান্ডা করে শুনে তারপরে বুঝে রিপ্লাই দেওয়া যায়, এটা আমার মনে হয় যে মেয়েরা বেটার। এবং এই তো আমি বলবো যে কমিউনিকেশন স্কিলটা মেয়েদের বেটার হয়, যার কারণে মার্চেন্ডাইজিং এ মেয়েদের স্কোপ আছে নিজেকে ডেভেলপ করার, ক্যারিয়ারকে ডেভেলপ করার, সামনের দিকে এগিয়ে যাওয়ার। আচ্ছা, আমি জিনাতের সাথে একটু অ্যাড করতে চাই যে বিদেশে কেন, প্রশ্নটা ছিল আর কি, যে বিদেশে বায়ার কেন বেশি মহিলা। হ্যাঁ, সো এটা নিয়ে আমারও খুব কিউরিওসিটি ছিল। আমি 5-6-7-8 বছর আগে আমি হচ্ছে যে আমার এক সেলস ম্যানেজার ছিল ম্যাম, ওই স্যার, ওনাকে আমি জিজ্ঞেস করেছি, কারণ উনি একজনই সেলস ম্যানেজার, অনলি ওয়ান পুরুষ, আর সব হচ্ছে যে আমাদের সব বায়ার হচ্ছে মেয়েরা। তো আমি ওনাকে বললাম যে স্যার আপনি একটা সব লেডি মার্চেন্ডাইজার, হ্যাঁ কেন আপনারা বিদেশে সবই দেখি শুধু লেডি মার্চেন্ডাইজার, ওয়াই? তখন উনি বললো যে মার্চেন্ডাইজিংটা হচ্ছে কি খুব সূক্ষ্ম একটা কাজ, ম্যাচিং করার কাজ। ইটস লাইক এই গোলাপি কালারের ড্রেসের সাথে কোন কালারের বাটন ভালো লাগবে, কোন কালারের ফ্লাওয়ার ভালো লাগবে, বা এটা কলারটা কেমন হলে আরো সুন্দর লাগবে। এটা ছেলেদের চেয়ে ম্যাচিং সেন্সটা মেয়েদের বেশি থাকে। কারণ ইটস লাইক ইউ, আমার যেমন এক্সাম্পল দিল যে তুমি নেল পলিশ করেছো, তোমার ড্রেসের সাথে ম্যাচ করে, তোমার লিপস্টিক ম্যাচ করা আছে, তোমার শুর সাথে তোমার ড্রেস ম্যাচ করা আছে। সো মার্চেন্ডাইজিংটা সেম। পোশাকটা যেহেতু সৌন্দর্যের ব্যাপার, ছেলেদের বেলাও কিন্তু সৌন্দর্যের ব্যাপার আছে। কোন শার্টের সাথে কোন প্যান্ট পছন্দ ভালো লাগবে, কোন ড্রেসটার সাথে কোনটা ম্যাচিং ভালো হবে, মানে লুকিংটা কেমন হবে, ম্যাচটা যেটা ফ্যাশন, এটা ছেলেদের চেয়ে মেয়েরা ধৈর্য সহকারে করে। সো যার কারণে বিদেশে হচ্ছে যে ওরা ছেলেদের চেয়ে মেয়েদেরকে বেশি মার্চেন্ডাইজিং এ প্রিফার করে। আর মেয়েরা যেহেতু ফ্যাশনিস্ট, ফ্যাশন সচেতন, তারা সৌন্দর্য প্রিয়, তারা নিজেদেরকে সাজাতে পছন্দ করে। আর প্রোডাক্টও তো ফ্যাশন প্রোডাক্ট, যে কোনো গার্মেন্টসই তো এটা ফ্যাশনের জন্য, সৌন্দর্যের জন্যই তো আমরা পোশাক পরি, এবং কোনটা কমফোর্ট হবে, এটাকে পড়তে কত আরাম লাগবে, এগুলো ছেলেদের চেয়ে ধৈর্য সহকারে মেয়েরা বেশি চিন্তা করে। যার কারণে মেয়েদেরকে বায়ার বেশি। এবং আমাদের দেশেও কিন্তু ফ্যাক্টরিতে কিন্তু সব মেয়েই ওয়ার্কার। আর এখন মার্চেন্ডাইজিং লেভেলে বা অফিসার লেভেলে, মিড লেভেলে বা হাই লেভেলে মেয়ের সংখ্যা কম ছিল, বাট এখন হিউজ মেয়েরা আসতেছে, তারা এখন বুঝতেছে। সো আমি মনে করি আরো বেশি বেশি আসা উচিত, বিকজ দ্য ফ্যাশন, দ্য মার্চেন্ডাইজিং ইজ ফর গার্লস। আচ্ছা আপু, আমি যেটা আপনি বলতেছিলেন যে আসলে আমাদের ওয়ার্কার লেভেলে আসলে ছেলেদের তুলনায় অনেক নারীরা। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আসলে শুধু তো ওয়ার্কার লেভেলে থাকলে হবে না, আমরা তো চাচ্ছি যে আপনারা একদম লিড পর্যায়ে নিয়ে আসতে। সেই ক্ষেত্রে মানে নারীদের সম্ভাবনা কতটুকু আপনি দেখতেছেন আগামী 10 বছরের ভিতরে নারীরা আসলে কতটুকু ভালো করতে পারবে, আপনার কাছে কি মনে হচ্ছে? আমি বলি যে আসলে ফ্যাশন এটা মার্চেন্ডাইজিং, এটা প্রোডাক্ট, এটা পোশাক।
সো এটা আসলে মেয়েদের জন্য মানে অনেক বেশি অপরচুনিটি, 100% অপরচুনিটি। প্রত্যেকটা মেয়ের এখানে আসা উচিত। দেখে এটা মার্চেন্ডাইজিং মানে কি, মানি মেক করা, একটা প্রোডাক্ট বাংলাদেশ থেকে বিদেশে সেল করা। আর আমরা কিন্তু বাংলা টাকায় সেল করি না, আমরা ডলারে সেল করি। উই মেক বিলিয়ন বিলিয়ন ডলার ফর আওয়ার কান্ট্রি। এবং একটা মার্চেন্ডাইজারের অনেক হাই পেড স্যালারিও থাকে। আমরা ভালো স্যালারি পাওয়ার সুযোগ এবং গুড এনভায়রনমেন্ট, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, তারপরে ফ্যাক্টরি, অল দা ওয়ে। একটা মার্চেন্ডাইজার, একটা মার্চেন্ডাইজিং জব মানে হচ্ছে খুব ভ্যালুয়েবল জব। একটা মার্চেন্ডাইজিং এর উপরে অনেক কিছু নির্ভর, সবকিছুই নির্ভর করে। আমি মনে করি মার্চেন্ডাইজিং মানে হচ্ছে বিজনেস। তাহলে মেয়েদের যে, আর এটা হচ্ছে খুব একটা প্যাশন জব, খুব ধৈর্য সহকারে গুছিয়ে সুন্দর করে করা, বুঝে বুঝে করা। সো এই জবটা, মার্চেন্ডাইজিংটা আসলেই মেয়েদের জন্য। এবং এটা আমি আরো 10 বছরে আমি দেখতেছি যে এটা হচ্ছে যে মানে হিউজ অপরচুনিটি ফর গার্লস। মেয়েদের এই মার্চেন্ডাইজিং সাবজেক্ট নিয়ে অনেক বেশি পড়াশোনা করা উচিত এবং এই সেক্টরে আসা উচিত, এখন থেকে শুরু করা উচিত। অন্য, আর এটা তো হচ্ছে টেকনিক্যাল জব। সো ইন্টারমিডিয়েট পাস করে আমরা কেন এখানে আসতেছি না? আমাদের দেশে তো আর আসলে আমরা খুব ছোট দেশ, আমাদের কিন্তু তেমন কিছু নাই। আমাদের আইটি টাইটি আছে, এগুলো ছেলেরা করতেছে। আইটি থেকে খুব বেশি মেয়েরা যাচ্ছে না, করুক ছেলেরা, কিন্তু মেয়েরা ফ্যাশন নিয়ে কাজ করুক, প্রোডাক্টটাকে সারা ওয়ার্ল্ডে রিপ্রেজেন্ট করুক। এই সুযোগ আমাদের, যেহেতু আমরা সেকেন্ড পজিশনে আসি, আমাদের ফ্যাক্টরি গুলোও কিন্তু এখন অনেক বেশি কমপ্লায়েন্সে স্ট্রং। মেয়েদেরকে হিউমিলেটিং করা, আগে যেটা হইতো ওয়ার্কারদের সাথে বা অফিসার মেয়েরা অনেক ভয় পাইতো যে এত দূরে কিভাবে যাবো আসবো, এখন প্রত্যেকটা ফ্যাক্টরিতেই কিন্তু মেয়েদের পিক এন্ড ড্রপের ব্যবস্থা আছে। তারপরে ভালো ভালো ফ্যাক্টরিতে ডরমেটরির ব্যবস্থা আছে, মেয়েরা চাইলে ওখানে থাকতে পারে। এবং ফ্যাক্টরির আশেপাশে ভালো এনভায়রনমেন্টও আছে, বাচ্চা কাচ্চা ছোট থাকলে ওখানে হাজবেন্ড ওয়াইফ মিলে দুজন চাকরি করলেও থাকা যায়। এখন বাংলাদেশ সব জায়গায় কিন্তু অনেক উন্নত, ইন্টারনেট, তারপরে আপনার বাজার ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা এখন অনেক সুন্দর। আর যেহেতু এটা একটা অনেক হাই পেড স্যালারি, 5-10 বছর 20 বছর চাকরি করলে একটা এন্ডে যে অনেক নিজেকে অনেক ফিনান্সিয়ালি সলভেন্ট ফিল হয় এবং খুব কনফিডেন্ট থাকে। সো মেয়েদের আগামী 10 বছরে আমি মনে করি যে অনেক ভালো সম্ভাবনা আছে। আর মার্চেন্ডাইজার হচ্ছে মেয়েদের জন্যই জব। আর আমাদের দেশ তো অনেক সিকিউর, ভালো কালচার এখন আছে। আর আসলে আমি আমার নিজেকে কিভাবে রাখবো, এটা আমার নিজের উপরে নির্ভর করে। পরিবেশ অনুযায়ী নিজেকে মানায় নেওয়া, ওইভাবে চলা। আর অন্য যত বেশি আমরা নলেজ গেদার করব, পড়াশোনা করব, এখন ইন্টারন্যাশনাল মার্কেটে কি ফ্যাশন চলতেছে, কি ট্রেন্ড চলতেছে, ওয়েবসাইট গুলাতে ঘেটে ঘেটে দেখা। আজকে মিলানে কি ফ্যাশন শো চলতেছে, আমি সারাদিন ফ্যাশন টিভি দেখি, ফ্যাশন শো দেখি। ট্রেন্ড ইন মিলান, তারপর ট্রেন্ড ইন নিউইয়র্ক সিটি, ট্রেন্ড ইন হচ্ছে যে আপনার জাপান, এখন কি চলে এরকম, এগুলা খুঁজে খুলে খুলে অনলাইনে দেখে দেখে নলেজ নিয়ে নিয়ে মেয়েদের এগুলাতে এগিয়ে আসা উচিত। ফ্যাশন নিয়ে মেয়েদের কাজ করা উচিত। ফ্যাশন ইজ ফর গার্ল। এই ওয়ার্ল্ড কে হচ্ছে ফ্যাশন রিকমেন্ড করবে মেয়েরা, করবে। আর আদার সাইড ছেলেরা করুক, অসুবিধা কি? আদার সাইডেও মেয়েরা অনেক ভালো করতেছে, অনেক মেয়েরা অনেক জায়গায় করতেছে। যেমন আমাদের জিনাত কিন্তু নেপালে যে করে, এই যে হাইকিং করে, কি যেন বলে এটাকে, জিনাত, সে কিন্তু অনেক ট্রেকিং, অনেক ভালো ট্রেকার। সো একটা মার্চেন্ডাইজার হলে ভালো ট্রেকারও হওয়া যায়। সো ভাইয়া আমি ফিল করি যে মেয়েদের জন্য হিউজ সুযোগ, বিকজ ফ্যাশন ইজ ফর দ্য গার্লস, বিল্ড দ্য ফ্যাশন, দিস ইজ ফর গার্ল। আর আমাদের তো এখন অনেক ফ্রিডম আছে। একটা এডুকেটেড একটা শিক্ষিত মেয়ে, আমি মনে করি না সে যদি তার ফ্যামিলিতে প্রুফ করতে পারে, দেখো আব্বা আমি কিন্তু শুধু কাজের জন্যই যাচ্ছি, আমার মনে হয় সে ফ্যামিলিতে কোনো কিছু ফেস করবে সবসময়। শুরুতে একটু প্রবলেম হইতো, এখন আর এগুলা নাই, কারণ একটা বাবা তার মেয়েকে লেখাপড়াই করা এস্টাবলিশ করার জন্য। তো সে যদি তার কেরিয়ার ফ্যাশনে করে, অসুবিধা কোথায়? আমি ইনিশিয়ালি 17-18 বছর আগে, হ্যাঁ, দেরি করে বাসা আসলে আমার অনেক প্রবলেম হইতো, শ্বশুর বাড়িতে কথা হইতো, বাবার বাড়িতে হইতো, বাট এখন সবাই আমার সাথে ইউজ টু, তারা জানে যে না, সে কাজই করছে, সে ব্যস্ত, সে বাইরের সাথে আছে। আর সত্যি ফ্যামিলিতে বলেন, ফ্রেন্ড সার্কেল বলেন, কলিগ বলেন, আত্মীয় স্বজন, গ্রাম গঞ্জ, দেশ বিদেশ, সব জায়গায় একটা সলভেন্ট মেয়ের অনেক মূল্য। একটা হাউস ওয়াইফের হাজবেন্ড যত কোটিপতিই থাকুক, তার আসলে ভ্যালুলেস। তার কাজ কখনো শেষ হয় না। একটা কর্মজীবী মেয়ের কাজ শেষ হয়ে যায়। আমার প্ল্যান থাকে, ওকে আমি 9টা-5টা অফিস করব, অফিসের পরে বাসায় এসে আমি আমার বাচ্চাদের খাওয়াটা এই করবো, এরপরে আমি হাঁটতে যাব, এরপরে আমার এই কাজ, আমি ঘুমাই যাবো, কাজ শেষ। আর হাউস ওয়াইফের কি, ওকে সারাদিন সবাই অর্ডার করতে থাকে, মা পানি দাও, হাজবেন্ড বলবো আমার এটা কই, এই সেই। বাট একজন সলভেন্ট নারীকে সবাই রেসপেক্ট করে। আমি আমার বাসা থেকে এটা রেসপেক্ট পাই, কারণ তারা জানে সে সলভেন্ট, সে শিক্ষিত, তার নিজস্ব মূল্যায়ন আছে। সো তাকে যেভাবে সেভাবে বিহেভ করা যাবে না, যদি করে এটা তাদেরই লস। একজন শিক্ষিত মা, একজন শিক্ষিত মেয়ে, একজন শিক্ষিত বোন, একটা শিক্ষিত বন্ধু বান্ধবী,
এরা অনেক বেশি ভ্যালুয়েবল আমাদের এই সমাজের জন্য। একটা সলভেন্ট মেয়ের অনেক মূল্য, সে যাই করুক। একটা মেয়ে যদি জব করে, সে যদি ফিনান্সিয়ালি সলভেন্ট হয়, পৃথিবীর কেউ তাকে আটকাতে পারবে না। আমি এটা ফিল করি, যেটা আমার হয় না। আমার 2 ছেলেকে নিয়ে আমি চাকরিও করেছি, সংসারও করছি, স্টিল আমি করতেছি। এখন রাত কয়টা বাজে, আমি আপনার এখানে ব্রডকাস্টে চলে আসছি, কারণ আমি ওই অবস্থানটা তৈরি করতে পারছি যে না, আমার মা লেখাপড়া করছে, নলেজ অর্জন করছে, এখন তার সময় হচ্ছে এগুলা শেয়ার করার, আরো লোকজন জানুক, আরো মেয়েরা আসুক। এভাবেই তো আমরা আগায় যাব। আমরা ছোট্ট দেশ, উই আর সো পুর কান্ট্রি। আমরা দেখেন সিঙ্গাপুর যান বা অন্যান্য দেশে গেলে আমার খুব আফসোস লাগে, আহা আমাদের এত সুন্দর দেশ, অথচ আমরা কত পিছিয়ে আছি। আমাদের মেয়েরা এত সুন্দর সুন্দর, এত ট্যালেন্টেড মেয়েরা সুযোগের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আর সুযোগ আসলে কে কাউকে দেয় না, সুযোগ নিজেকে তৈরি করে নিতে হয়। আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, নিজেকে স্ট্রং করো এবং আগায়ে যাও। তোমার সুযোগ তুমি নিজে তৈরি করো, নিজে আগায়ে যাও। তুমি যদি ফিনান্সিয়ালি সলভেন্ট হও, পৃথিবীর সবাই তোমাকে মূল্যায়ন করবে। আমার ব্যাপারে কি হয়, আমার যেদিন ছুটি থাকবে সেদিনই ফ্যামিলি প্রোগ্রাম হয়, আমার যেদিন বন্ধ থাকে সেদিনই কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেমন আমার ছোট ভাইয়ের বিয়ে হয়েছে শনিবারে, কারণ আমি তখন লিয়ানফাং এ নতুন জয়েন করেছি। ফ্রাইডেতে আমার অফিস আছে, আমি ছুটি নিতে পারবো না। তো বাংলাদেশে তো আমাদের কি মুসলিম কালচার, আমরা রিলিজিয়াস মুসলিম, তো ফ্রাইডেতেই বিয়ে হওয়ার কথা। কিন্তু আমার বাবা বলছে আমার বড় মেয়ে, আমার ছোট ছেলের বিয়েতে থাকবে না, এটা হবে না। সো বিয়ে ইনশাল্লাহ শনিবারে হবে। আমার ভাইয়ের বিয়ে শনিবারেই হয়েছিল, কারণ আমার শনিবারে অফিস বন্ধ, আমি বিয়েতে জয়েন করতে পারবো। এভাবে মূল্যায়িত আমি হয়েছি। বাট একটা সময় আমার বিয়ের পরে এমন হয়েছে, আমার 2 বাচ্চা, আমি কোনো কিছু করি না, পুরান ঢাকা শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট করতে পারি না, মানে অনেক আমি স্ট্রাগল করেছি। বাট আফটার আই জয়েন ইন এ জব, আমি খুব অল্প বেতনে যখন ফ্যাক্টরিতে জয়েন করছি, আমি যেদিন সবাইকে বলেছি যে আমি জব পেয়েছি, ওই দিন থেকে সবার আচার আচরণ, বিহেভিয়ার, চেহারা, চুরুত, অ্যাটিটিউড সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আমার প্রতি সবার একটা আলাদা রেসপেক্ট থাকে, লোকজন আমার উপরে নির্ভরও করতে পারে। আমি ফিনান্সিয়ালি যে অনেক বেশি হেল্প করতে পারি তা না, আমার ভাই বোন আমার চেয়ে অনেক ভালো অবস্থানে আছে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আমার বাবা মা, আমার শ্বশুর বাড়ির সবাই, আমি কাউকেই কিছুই করি না, বা সবার কাছে আমার একটা আলাদা মূল্যায়ন থাকে। এবং আমি যখন জবে ঢুকি তখন আমার বড় ছেলের বয়স 6 বছর ছিল। তো জবে ঢুকার আগে আমি দেখতাম আমার ছেলে আমার সাথে কি বিহেভ করতো, বাট আফটার আই গেট মাই জব, এখন দেখি আমার সন্তানরা আমাকে কত রেসপেক্ট করে। আমার ছেলেরা আমাকে বলে যে মা, তুমি অনেক কষ্ট করেছো, তুমি তোমার লাইফ এনজয় করো। কোনো সন্তান, কোনো ভাত রান্না করে খাওয়ানো মাকে কোনোদিন এই কথা বলবে না। ওই যে বলবে যে মা তাড়াতাড়ি টেবিলে ভাত দাও, পানির গ্লাসটা দাও তো, বা এরকম। আর আমার বাসায় কি হয়, আমি বাসায় গেলে আমার ছেলেরা আমার দরজাটা বন্ধ করে দেয়, আমাকে এসি ছেড়ে দেয়, গিজার ছেড়ে দেয়, টেক কেয়ার করে, তুমি ঠিক আছো, কোনো কিছু লাগবে, এরকম। তারা আমাকে ডিস্টার্ব করে না। কারণ আমি ফিনান্সিয়ালি সলভেন্ট, আমি একাই চলতে পারবো। এই জন্য আমার যোগ্যতা আছে, আমার নলেজ আছে। হ্যাঁ, আমি আমার সাথে আরো আমি আমার 2 জন মানুষকে কর্মসংস্থান করতে পারবো। যেমন আমি চাকরি করে বেতন পেয়ে এখন আমি আর বাসায় কাজ আমার করা লাগে না, আমি 2 জন মেট রাখছি। আমি বেশিরভাগ সময় আমি স্যালারি দেই, যাতে ওরা ঠিক সময় স্যালারিটা ওরা কাজ করে থাকে। তো আমি যদি কর্মজীবী মেয়ে না হতাম, আমি যে মিডল ক্লাসের ফ্যামিলির মেয়ে, আমি কি 2টা কাজের লোক রাখতে পারতাম? তাদেরকে ইচ্ছা করে একটা ভালো গিফট দিতে পারতাম না? আমি এখন চাকরি করি, একটা ভালো গিফট আমি দেশের বাইরে কোথাও গেলে তাদের জন্য নিয়ে আসি, তারাও খুশি হয়, তারাও থাকে। সো প্রত্যেকটা তার নিজের জন্য। এগুলো আমি কেন করি? আমার নিজের জন্য। এই যে এখন কত রাত, আমি বাসায় যে কিছুই করবো না, ওরা আমাকে রেডি করে সব খাবার দিবে, আমি খাবো। এটা কেন পসিবল হয়েছে? আমি চাকরি করি, আমি লেখাপড়া করেছি, আমি কষ্ট করেছি, আমি নিজেকে হার্ড ওয়ার্ক করে নিজেকে রেডি করছি এই লাইফটা এনজয় করার জন্য। আমি অলওয়েজ বিলিভ করি, ডু হার্ড ওয়ার্ক ক্যান এনজয় লাইফ। পরিশ্রম করতে হবে, অনেস্ট থাকতে হবে, তারপরে এই লাইফে আনন্দ। ফরেনাররা দেখেন, আমি যেহেতু সারা জীবন ফরেনারদের সাথেই কাজ করছি, আমি দেখছি তারা সপ্তাহে 5 দিন প্রচুর পরিশ্রম করে। তারা এত কাজ করে, তারা দিন রাত এক করে ফেলে কাজ করে, কিন্তু বাকি 2 দিন তারা কোথায় এনজয় করে? তাদের হিউজ মানি, তাদের লাইফ কত উন্নত, তারা কত কঠোর পরিশ্রমী, তারা অনেস্ট, এই জন্যই তারা আজকে এত উন্নত। আমাদেরও এভাবে এগিয়ে আসা উচিত। প্রত্যেকটা মেয়ের পড়ালেখা, মানে যে কোনো প্রতিকূল পরিস্থিতি হোক, পড়ালেখা বন্ধ করা যাবে না। আমার বড় ছেলে যখন হয় তখন আমি ডিগ্রি পরীক্ষা মাত্র দিয়েছি। ছেলে হওয়ার পর আমি ডিগ্রি পাস করেছি, আমি মাস্টার্স করেছি, আমি LLB করেছি, আমি টেক্সটাইলে ইঞ্জিনিয়ারিং করেছি, তারপরে আমি MBA করতেছি। এখন আমি পার্সিং MBA, আমার একটা কোর্স বাকি আছে, আমি এটা ফিনিশ করতে পারিনি, এটা করবো। এন্ড দেন আমার প্ল্যান আছে আমি বিদেশে যে একটা MPhil বা ভালো একটা ডিগ্রি নিয়ে আসবো ফ্যাশনের উপরে, যাতে আমি আমাদের দেশের মেয়েদেরকে এগুলো বলতে পারি। এটা একটা এক্সাম্পল। সো অল দা ওয়েতে লেখাপড়াটা বন্ধ করা উচিত না। আর পড়ালেখা করতে খুব বেশি টাকা পয়সাও লাগে না। আমি 30-35 হাজার টাকা বেতনের একটা চাকরি করলে আমি আমার পড়াশোনাটাও চালিয়ে যেতে পারি।
সো মেয়েদের প্রতি আমার একটা অনুরোধ এবং কথা এবং রিকোয়েস্ট, আসলে তোমার মূল্যায়ন তোমার নিজেকেই করতে হবে। সারা পৃথিবীতে একই সব জায়গায় মেয়েরা একইভাবেই মূল্যায়িত হয়। তুমি যত শিক্ষিত থাকবা, তুমি সলভেন্ট হবা, তোমাকে পৃথিবীর সবাই মূল্যায়ন করবে। তুমি যদি সলভেন্ট না হও, তোমার নিজের রাস্তা যদি তুমি নিজের তৈরি না করো, নিজেকে যদি স্ট্রংলি সবার কাছে প্রুফ না করো, চরিত্র স্বভাব এটা যদি তোমার ভালো না হয়, পৃথিবীর কোথাও তুমি মূল্যায়ন পাবা না। সো গার্লস, প্রিপেয়ার ইয়োরসেলফ টু বি সলভেন্ট। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আসলে অনেক মানে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আর অল্প কিছু প্রশ্ন নিব, 2-3টা প্রশ্ন আছে, তারপর হচ্ছে আমরা শেষ করে দিব। অনেক বেশি রাত হয়ে গেছে, আমরা চেষ্টা করব যাতে একটু সংক্ষেপে বলা যায়। আচ্ছা, আমাদের মাঝে এখন অনেকেই লাইভে আমাদের সাথে জয়েন করেছেন, আমি একটু কমেন্টস পড়ে নেই। আমাদের সাথে জয়েন করেছেন ফারসিন সাফা, তার প্রোগ্রামটা খুব ভালো লাগতেছে, ইমপ্রেসিভ। আমাদের সাথে আরো জয়েন করেছেন জাফরিন আক্তার, নাইস, তিনি লিখেছেন নাইস হচ্ছে। আরেক আমাদের সাথে কানেক্ট আছেন উম্মে সাদিয়া বর্ষা। স্যালারি কেমন বলা যাবে, মানে সে প্রশ্ন করছে স্যালারি কেমন হয় সেটা বলা যাবে নাকি, ফ্রেশার হিসাবে স্যালারি কেমন হতে পারে, আর 2 বছর পর স্যালারি কেমন হতে পারে, এটা আমরা পরে আসতেছি এই প্রশ্নের উত্তরে। সময় থাকলে আমরা সংক্ষেপে এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা এখন চলে যাব হচ্ছে জিনাত আপুর কাছে। জিনাত আপু, যদি আমাদের ছোট্ট করে বলেন যে আসলে যারা নতুন মার্চেন্ডাইজার, এই যে যারা এখানে প্রশ্ন করছেন উম্মেস সাদিয়া বর্ষা, ওনাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? তাদের কোন দিকটা, যারা নতুন মেয়েরা যারা মার্চেন্ডাইজিং আসতে চায়, তাদের আসলে কোন দিক দিয়ে ফোকাস করা উচিত আর কোন দিক দিয়ে ফোকাস করা উচিত না? আচ্ছা, মার্চেন্ডাইজিং এ যদি ইন্টারেস্ট থাকে, সবার আগে আমি যেটা খাদিজা আপু বলেছেন, কমিউনিকেশন স্কিল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কমিউনিকেশন স্কিল যদি ভালো থাকে, তাহলে তার সে কমিউনিকেশন স্কিল দিয়ে সে অনেকটুকু কিন্তু টেনে নিয়ে যেতে পারবে। আমার একটা প্রোডাক্ট, হোয়াট ইজ অ্যাকচুয়ালি মার্চেন্ডাইজিং? আমার একটা প্রোডাক্ট আমি আমার বায়ারকে, মানে আমি খুব একটু মানে ইজি বাংলায় বলি, আমার একটা বায়ারকে খাওয়াতে, আমি যদি সেটা নিজের মতো করে সুন্দর করে তাকে কনভিন্স করতে পারি, আমার প্রোডাক্ট সম্বন্ধে নলেজ, যেটা যদি বেসিক নলেজও থাকে এবং আমার যদি প্রেজেন্ট করার কেপেবিলিটি থাকে, আমি কিন্তু খুব ইজিলি আমার বায়ারকে ম্যানেজ করতে পারবো। কমিউনিকেশন স্কিল দিয়ে আমি কিন্তু আমার সাপ্লায়ার ম্যানেজ করতে পারবো, আমার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ উইথ আদার ডিপার্টমেন্টস, যেটা আসলে খুবই দরকার। মার্চেন্ডাইজিং তো অ্যাকচুয়ালি ডেস্ক জব না, যে আমি ডেস্কে বসে কাজ করলাম। আমার এখানে কিউএ ডিপার্টমেন্টের সাথে একটা কমিউনিকেশন থাকে, আমার এখানে সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের সাথে একটা কমিউনিকেশন মেনটেন করতে হয়, আমার বায়ার, সাপ্লায়ার বলতে আমি বলতে চাচ্ছি যে ফ্যাক্টরি, ইফ আই এম বাইং হাউস মার্চেন্ডাইজার, আমার ফ্যাক্টরি এন্ডের সাথে আমার কমিউনিকেশন থাকতে হবে। আমার বেসিক নলেজ, যদি আমার ফ্যাব্রিক সম্বন্ধে আইডিয়া না থাকে, আমি কিন্তু কাজে ঢুকেও ফ্যাব্রিক সম্বন্ধে আইডিয়াটা নিতে পারবো। আমার যদি অ্যাক্সেসরি সম্বন্ধে আইডিয়া না থাকে, আমি কাজে ঢুকেও নিতে পারবো। সোর্সিং স্ট্র্যাটেজিও বিল্ড আপ করা পসিবল। আমি বলেছি ছোট ছোট অনেক কোর্স আছে যেটার মাধ্যমে আমরা নিজেকে আপগ্রেড করতে পারবো। বাট শুরুতে বেসিক কোন জিনিসটা, আমি বলবো সেটা সাহস আর কমিউনিকেশন। আপনার যদি সাহস থেকে থাকে, আপনি যদি স্ট্রেট ফরওয়ার্ড হন, আপনি যদি ট্রান্সপারেন্ট অ্যান্ড অনেস্ট হন, আপনার অ্যাজ আ পার্সোনালিটি আপনার যদি এই কোয়ালিটিগুলো থাকে, আপনি কমপ্লিটলি অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য জব। বাকিটা পলিশ তো করে নেওয়াই, জানার আগ্রহ থাকতে হবে, এক্স্যাক্টলি, লার্নিং এবং হার্ড ওয়ার্কিং হতে হবে। আমি যত শিখবো আমি তত দ্রুত ইমপ্রুভ করতে পারবো। শেখার আগ্রহ, মানে কোনো কিছু স্কিপ করা যাবে না, নতুন কি আসছে ওকে, মানে শেখার আগ্রহটা থাকতে হবে। আর হার্ড ওয়ার্কিং প্লে একটা মার্চেন্ডাইজার খুব দ্রুত ইমপ্রুভ করতে পারবে, ভালো একটা ট্র্যাকে চলে আসতে পারবে। এটা আমি ফিল করি। রাইট, ডেডিকেশন থাকা লাগবে শেখার জন্য, শেখার আগ্রহ এবং হার্ড ওয়ার্কিং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি জব। মার্চেন্ডাইজার তো অনেক বেশি। আচ্ছা, এখন আমি কোবরাপুর কাছে আসব। আমরা তো সবাই জানি আসলে মার্চেন্ডাইজারদের, মানে আমাদের একটা সবাই মানে শুরু থেকে একটা গল্প বলেছিল যে মার্চেন্ডাইজারদের মানে ভার্সিটি লেভেল থেকে বলা হয়েছে যে এটা, যে মার্চেন্ডাইজারদের অফিসের শুরুর সময় আছে, বাট এটা শেষের কোনো সময় নাই। এটা মানে আমাদের এখনো সেভাবেই চলতেছে যে আমাদের স্টার্ট টাইম 9টা, মানে এন্ডিং টাইমের কোনো সময় নাই।
এই ক্ষেত্রে আমি আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই এই সময়টা, অতিরিক্ত সময়টাকে আপনি কিভাবে দেখতেছেন, এবং রাতে যে কাজগুলা আমাদের, আপনার যে রাতে যে ফেরার যে চ্যালেঞ্জগুলা, সেটা কেমন, আপনার অভিজ্ঞতা থেকে বলবেন সেটা কেমন হয়েছে বা কিভাবে আপনি এটা ম্যানেজ করেছেন, মানে খুব সংক্ষেপে বলবেন, আমরা খুব একবারে শেষের দিকে। এটা আসলে এটা খুব কমন একটা কথা। এটা হচ্ছে কি, এটা তারাই বলে যারা আসলে স্মার্ট ওয়ার্ক করে না। আমার হচ্ছে কামলার মতো কাজ করা যাবে না, আমার কাজ করতে হবে স্মার্টলি, স্মার্ট ওয়েতে কাজ করতে হবে, আমার কাজের প্রায়োরিটি বুঝে কাজ করতে হবে। আমার আজকে কি প্রায়োরিটি আছে, প্রথমে হচ্ছে আমার প্রায়োরিটিটা সেট করতে হবে, এবং আমার অফিস টাইম হচ্ছে 9টা থেকে 6টা। হ্যাঁ, এর মধ্যেই আমার কাজ করতে হচ্ছে। ইন্টারন্যাশনালি টাইম ফিক্স করা অফিস টাইম 9টা 6টা এমনিই হয়নি। এটা সবাই গবেষণা করেই জানছে যে এই সময়টাতে কাজ করলে কাজ শেষ হয়ে যাবে, এবং আমি এটা, আমার তো কাজ আর আগে শেষ হয়ে যায় 4টা-5টার পরে। আমার আসলে লাঞ্চের পরে তেমন কোনো কাজ থাকে না, কারণ আমি খুব ডেডিকেশন নিয়ে কাজ করি। আমি প্রথমেই অফিসে এসেই হচ্ছে আমি আগে বাইরের ইমেল করি, তারপর আমার ফ্যাক্টরি ইমেল করি, তারপরে আমার ইন্টারনাল আদার্স কি ইমেল আছে এগুলো আমি সব করি। তারপরে আমি প্রায়োরিটি অনুযায়ী 1 by 1 অ্যাকশন নিই। কাজের প্রায়োরিটি অনুযায়ী কাজ করলে 9টা 6টা কাজ শেষ করা কোনো ব্যাপারই না। আর কামলার মতো কাজ করা যাবে না। আমরা অনেক টাইম নষ্ট করি, অযথা গল্প করি, বাইরে যাই 14 বার, এক গ্লাস পানি খাইতে 5 ঘন্টা নষ্ট করে ফেলি, গসিপ করি অফিসে, অফিস পলিটিক্স থাকে, আননেসেসারি ইস্যু, মানুষের পার্সোনাল ইস্যু নিয়ে কাজ, এই সেই, কাজের ফাঁকে একটু বের হয়ে যাই, একটু শপিং করে ঘুরে আসি। এটা সামটাইমস, ইট ক্যান বি হ্যাপেন সামটাইমস, বাট নট অল দ্য টাইম। স্মার্টলি কাজ করলে, কাজের প্রায়োরিটি দিয়ে কাজ করলে কখনোই 9টা 6টার পরে কাজ করা লাগে না। আমি যেমন আমেরিকান কাস্টমারের কাজ করি, আমাদের দিন আমেরিকার রাত। আপনি দেখছেন আমি প্রোগ্রামে বসে আমার বস আমাকে কল করেছে, একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল, আমি কথা বলেছি। দিস ইজ ডিফারেন্ট কেস, বাট আমার যে প্রতিদিন ডে টু ডে কিন্তু সবারই একটা কাজের একটা শিডিউল থাকে, একটা কি বলে এসওপি থাকে, যে তোমার এই পার্ট, তোমার এই কাজ করতে হবে। সো আপনি যদি প্রায়োরিটি নিয়ে কাজ করেন, অযথা টাইম গসিপিং, স্মোকিং, হ্যাঁ, নামাজ পড়তে গেলে আপনার নামাজে 10-15 মিনিট সময় লাগবে, আপনি আধা ঘন্টা সময় নষ্ট করেন। লাঞ্চ করতে 10-15 মিনিটের বেশি আমার জীবনেও লাগে না। আমার টিমে এমনও ছেলে ছিল যারা হচ্ছে যে লাঞ্চের টাইম 1 ঘন্টা, মানে সে 1 ঘন্টা, সারা 1 ঘন্টা সে ঘুরে নষ্ট করেই আসবে। আমি জীবনেও কোনোদিন এই কাজ করি না যে আমার লাঞ্চে 1 ঘন্টা, আমার 1 ঘন্টায় বাইরে থাকতে হবে। নো, সামটাইমস আমি আমার কলিগদের সাথে, ফ্রেন্ডদের সাথে লাঞ্চে যাই, দিস ইজ ডিফারেন্ট কেস। বাট প্রতিদিন আমার 1 ঘন্টা লাঞ্চ, মানে 1 ঘন্টায় সময় নষ্ট করতে হবে, কেন করবো? আমি কেন করবো না? কখনোই আমি করি না। আমি 10-15 মিনিট লাঞ্চ শেষে এসে আমার যে কাজটা আছে ইম্পর্টেন্ট ওটা করে ফেলি, কারণ আমার মাথায় থাকে আমার 6টার মধ্যে আমার অফিসের গাড়ি, বা আমার 6টা বাসায় যেতে হবে, বা 6টা বাসায় যে আমার বাচ্চার নিজে ফ্রেশ হতে হবে, বাচ্চাদেরকে দেখতে হবে, আজকে রাতে কি রান্না হবে এগুলা দেখতে হবে, নিজের জন্য টাইম মেক করতে হবে, আমার নিজের ওয়ার্কআউট, শরীরেরও তো যত্ন নিতে হবে। ফিজিক্যাল ফিটনেস হচ্ছে সবচেয়ে বড় আপনার ইলামেন্ট। আপনি শারীরিকভাবে সুস্থ না থাকলে কোনো কিছু করতে পারবেন না। আপনি 9টা বাজে ঢুকলেন, রাত 10টা বাজে বাইরে হইলেন, 5 মিনিটের কাজ 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা নিয়ে করলেন, বুঝলেন না কাজের প্রায়োরিটি, নিজে বুঝেনও না, কাউকে জিজ্ঞেসও করেন না, তাহলে তো ওই ঢুকার সময় আছে, বের হওয়ার কোনো সময় নাই। আর সবচেয়ে হার্মফুল যেটা আমাদের এই ইন্ডাস্ট্রিতে, স্পেশালি আমরা বাঙালিরা, আমাদের খুব ইগোইস্টিক প্রবলেম। আমরা কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে চাই না, আমার লিডারকে আমি মেনে নিতে চাই না। হ্যাঁ, আমার মনে হয় কি দূর এর জিজ্ঞাবো, আমি নিজেই বুঝি, অযথা সময় নষ্ট করি না। আসলে টিম ওয়ার্ক করতে হবে। আমি বুঝি না বা আমার বুঝতে সমস্যা হচ্ছে, ওকে আমি জিজ্ঞেস করে শর্ট করে উত্তরটা দিয়ে দিই। স্মার্টলি কাজ করতে হবে, স্মার্ট ওয়েতে। এখন প্রযুক্তি আগায় গেছে, আমরা মানুষরা কেন আগাচ্ছি না আমি জানি না। আমি জীবনেও 9টা 6টার পর অফিস করি না। আমার অফিস এখন 10টা 7টা, মানে 10টা 7টা আমি চলে আসি, আমি আর কোনো কাজই করি না। এইভাবে কাজ করলে তো মানুষ বাঁচবেও না, মরেও তো যাবে। নিজের প্রতি কোনো টাইম নেই। আপনি দেখবেন অনেক ইয়াং মার্চেন্ডাইজারদের ব্যাক পেন, ডায়াবেটিক, এই সমস্যা ওই সমস্যা। কারণ কি? যে গাধার মতো কাজ করে, স্মার্ট কাজ নাই, কামলার মতো কাজ করে। কামলার মতো কাজ করা যাবে না। কাজের প্রায়োরিটি বুঝে, সময় নষ্ট না করে, সময়ের কাজ সময়ে করলে 9টা 6টাই আমাদের কাজ, আর বরঞ্চ 9টা 6টাও লাগে না, আমি এটা মনে করি। থ্যাংক ইউ। আচ্ছা, অনেক সুন্দর বলেছেন। আসলে গাধার মতো কাজ করা যাবে না, কাজ স্মার্টলি করতে হবে, সঠিক সময়ে সঠিক কাজটা করতে হবে। হ্যাঁ, প্রায়োরিটি বুঝে কাজ করতে হবে। আচ্ছা, আপুর কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি আপনার এমন একটা মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেন যেটা হচ্ছে অন্য মেয়েদের এই সেক্টরে আসতে সাহায্য করবে। আমার নিজের পার্সোনাল, হ্যাঁ, না, আপনার এই কর্মক্ষেত্রে আপনি এরকম একটা অনুপ্রেরণামূলক একটা গল্প আমাদের সাথে শেয়ার করেন সংক্ষেপে। আচ্ছা, আমি বলেছি যে আমি যখন স্টার্ট করি, যখন আমি একদম নতুন সেক্টর, তখন আমাকে 6 মাসের মধ্যে আমাকে ছোট ছোট কিছু বাড়ি,
ওটা আমার জন্য ডিলাইটফুল ছিল, আমি আমি গ্ল্যাড ছিলাম, আমি কৃতজ্ঞ ছিলাম। কিন্তু ওটা চেয়েও আমি বলবো যে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম যখন বায়ার আমার প্রশংসা করেছিল আমার বসের কাছে। আচ্ছা, আমার বায়ার একজন ছিলেন যে মানে কোনো মার্চেন্ডাইজার তাকে হ্যান্ডেল করলে তার এটা পছন্দ হতো না, সে টুকটাক কোনো না কোনো কমপ্লেন বসকে দিতেন। কিন্তু বস কি মনে করে ওনাকে আমাকে দিলেন, এবং আমি অন্যদের কাছ থেকে শুনে একটু ভয় পাচ্ছিলাম যে উনি অনেক সেন্সিটিভ, হি ওয়াজ রিয়েলি সিনিয়র সিটিজেন। তো যেহেতু সিনিয়র মানুষ, অনেক বেশি সিনিয়র, ওনাকে হ্যান্ডেল করাও তো আমার শুনে আমার টেনশন লাগছিল। But the way I have handled the buyer এবং আমি আমার কাজ দিয়ে, আমার শিপমেন্ট ডেডলাইন দিয়ে, এবং যে কথাগুলো আমি শুনেছিলাম উনি অনেক স্ট্রিক্ট, উনি নাকি সময় দিতে চান না। যদি আমি এরকম হয় যে আমার একটু টাইম বেশি লাগবে, তো অন্য মার্চেন্ডাইজাররা ভয় পেতেন যে না, ওনাকে কনভিন্স করা যাবে না, উনি আর টাইম দেবেন, বাট আমার শিপমেন্টে একটু সময় লাগবে। আমি খুব সুন্দর করে ওনাকে কনভিন্স করে আমি আরো 1 সপ্তাহ নিয়ে চলে আসতাম ওনার কাছ থেকে। তো এটা নিয়ে আমার বস আমাকে প্রশংসা করতেন। তো একদিন আমি খুব খুশি হয়েছিলাম মনে মনে, তো উনি আমার বসের কাছে আমার প্রশংসা করে বলেছিলেন যে শি ইজ ডুইং রিয়েলি গুড, এবং আমি চাই আমার অ্যাকাউন্টটা ওই হ্যান্ডেল করে। ওইটা আমি বলবো যে আমার জন্য অনেক ফ্যান্টাস্টিক, রিমার্কেবল একটা স্মৃতি। আচ্ছা, ফ্যান্টাস্টিক গল্প আমরা শুনলাম। আশা করি আপুর গল্প আপনার একটু বলি যে মার্চেন্ডাইজিং এ মেয়েরা কেন আসবে, আচ্ছা। একটা কথা বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছে এটা আমার কিন্তু শেষ প্রশ্ন এটাই, যে আসলে যারা নতুন মেয়ে মার্চেন্ডাইজার অনেকে দ্বিধায় আছে যে আসলে মার্চেন্ডাইজিং এ তার আসা উচিত কিনা, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? এটা আপনার কাছে শেষ প্রশ্ন। হ্যাঁ, আমি বলতে চাই যে আসলে দ্বিধা করার কিছু নাই। মার্চেন্ডাইজিং খুব একটা ইন্টারেস্টিং জব। হ্যাঁ, ধরো তুমি একটা পোশাক বানাচ্ছ, হ্যাঁ, সেটা হচ্ছে যে তুমি বানাতে বানাতে দেখলা যে ওকে এটা তোমার ভালো লাগছে, তুমি এটা গায়ে দিতে পারছো। এটা একটা অনেক ভ্যালুয়েবল একটা ব্র্যান্ডের প্রোডাক্ট। এটা দেখা যাচ্ছে যে এটা আমেরিকাতে একটা টমিতে সেল হচ্ছে, বা মার্কস এন্ড স্পেন্সারে সেল হচ্ছে, তোমার ফ্যান্ডিতে সেল হচ্ছে। এই প্রোডাক্ট তুমি বানাচ্ছ, তোমার হাত দিয়ে যাচ্ছে, এবং তুমি চাইলেই তুমি নিজের জন্য একটা রাখতে পারছো। দ্যাটস দ্য মেইন থিং। আর একজন ভালো মার্চেন্ডাইজার, তুমি যদি হার্ড ওয়ার্ক হও এবং তোমার শেখার আগ্রহ থাকে, তুমি খুব দ্রুত ইমপ্রুভ করার জায়গা এটা। আর হচ্ছে যে তুমি অনেক হাইপেড, আমরা নিজেরা সবাইকে ভালো রাখতে চাই। আমি যখন ফিনান্সিয়ালি সলভেন্ট হব, আমি মনে করি আমার চেয়ে ভালো পৃথিবীতে আর কেউ থাকবে না। কারণ হ্যাঁ, টাকাটা অনেক মূল্যবান, মানে ফিনান্সিয়ালি সলভেন্সিটা এখন অনেক জরুরি। আমার সব আছে, আমার বিউটি আছে, আমি ভালো রান্না করতে পারি, আমি এই করতে পারি, বাট ইফ আই হ্যাভ নো মানি আই হ্যাভ নো ভ্যালু। আই ফেল্ট দ্যাট। এই যুগে, এই সময়ে কেউই দিবে না, নিজের পেটের সন্তানরাও দেয় না। সো মেয়েদের ফিনান্সিয়ালি সলভেন্সির জন্য খুব দ্রুত একটা ভালো পজিশনে যাওয়ার জন্য মার্চেন্ডাইজিং ইজ দ্য বেস্ট পজিশন। আর এটা কিন্তু গদবাদা ডেস্ক জব না যে সারাদিনে তুমি টাইপ করতেই থাকলা, লিখতেই থাকলা, প্রেসক্রিপশন বা কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করলা, ও ল্যাবে থাকলা, এই না। এটা হচ্ছে ফ্যাশন প্রোডাক্ট, নতুন নতুন ইনোভেশন। এখন কি আসছে? ফুল কালার, ফ্লু কালার, সামারে কি পোশাক আসতেছে, কি কালারফুল পোশাক আসবে, উইন্টারে কি পোশাক আসতেছে, এই যে ইনোভেশন গুলা, এটা দারুণ মজা, দারুণ ফিল হয়। এবং তুমি তোমার একটা প্রোডাক্ট, আমি মেন্সওয়্যার স্পেশালিস্ট, আমার একটা গার্মেন্ট আমি কোনো একটা আমার কলিগকে দিলে, আমার বাবা আমার একটা সোয়েটার পরে অনেক খুশি হয়, আমার ছেলেরা আমার প্রোডাক্ট পরে, আমার ফ্রেন্ডরা পরে, আমার কলিগরা পরে। দিস ইজ গ্রেট। এটা অনেক বড় একটা কিছু যেটা তুমি লাখ লাখ টাকা দিয়ে কিনতে পারবে না। সো মার্চেন্ডাইজিং এই যে অ্যাডভান্সার, হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং। তারপরে এটা টেকনিক্যাল, এটা হচ্ছে চ্যালেঞ্জিং, এবং এটা খুবই ভ্যালুয়েবল একটা জব। এটা যে তুমি শুধু মানি তোমার নিজের জন্য মেক করছো না, ইউ ব্রিং মানি ফর আওয়ার কান্ট্রি। আমাদের আরএমজি সেল করে আমরা বাংলাদেশের জন্য কিন্তু টাকা নিয়ে আসতেছি। এতে কিন্তু আমাদের 240% রেমিটেন্স আসতেছে, যে টাকা আমরা সার্ভাইভ করছি। সো মেয়েরা আসো, প্লিজ আসো, দেশকে উন্নত করো, নিজেকে উন্নত করো। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে, এটা শুধু আমার না, এটা হচ্ছে আপনারা জানেন সবাই যে আমি হচ্ছে লাস্ট 8 বছর যাবত মার্চেন্ডাইজিং ব্রাদারহুডের সিভি ফিল্টারিং এর দায়িত্বে আছি। এখানে অনেক মেয়ে আমাকে সিভি পাঠাইছে এবং অনেক মেয়ের জব আমাদের মাধ্যমে হয়েছে আলহামদুলিল্লাহ। এবং অনেকে হচ্ছে মানে একটা প্রবলেম ফেস করছে, অনেকে আমাদের সাথে শেয়ার করে। সেইটা নিয়ে আমি প্রশ্নটা করতে চাচ্ছি আর কি আপনাদের দুজনের কাছে। ইভেন
আজকেও একজন আমাকে ইনবক্স করেছে যে ভাই এই প্রশ্নটা করেন, তারা তো যেহেতু অনেক সিনিয়র, তারা এটা কি উত্তর দেয় সেই জিনিসটা আমার জানার ইচ্ছা আছে। তো এইখানে প্রশ্নটা হচ্ছে এমন যে অনেক যারা সিনিয়র কলিগ আছেন বা বিশেষ করে বাইং হাউজের এমডি লেভেলের যারা আছেন বা ফ্যাক্টরির ইডি লেভেলের বা অনেক সিনিয়র লেভেলের যারা আছেন, অনেকে হচ্ছে অনেকে নেগেটিভ প্রপোজাল দেয়। এটা মানে কি আমি আপনার মনে হয় বুঝতে পারতেছেন, সেক্সুয়াল হ্যারাস করতে চাচ্ছে, হ্যাঁ সেক্সুয়াল অ্যাবিউজ করতে চাচ্ছে এবং বিভিন্ন নেগেটিভ প্রস্তাব দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এখানে যে এই ক্ষেত্রে মেয়েরা এটা কিভাবে ফেস করবে এবং এটা আসলে কিভাবে অ্যাভয়েড করা উচিত এবং কোন কোন ক্ষেত্রে কেন মেয়েরা এই ধরনের প্রস্তাবটা পায়? সব মেয়েদের তো দিচ্ছে না, তাহলে কিছু কিছু মেয়েদের কেন দিচ্ছে আবার কিছু কিছু মেয়েদের দিচ্ছে না, বা এটা আসলে সমস্যাটা কোথায়, এটা কিভাবে সমাধান করা যেতে পারে? আপনাদের দুজনের কাছ থেকে, একজন প্রথমে কুবরা আপুর কাছে শুনবো, পরে জিনাত আপুর কাছে আমি এই প্রশ্নের উত্তর শুনবো। সংক্ষেপে বলবেন ইনশাআল্লাহ। আসলে ভাই আমি কিন্তু এই বিষয়টা নিয়ে আগে আপনার সাথে এই আলোচনাতে কিন্তু আমি বলেছি আমি 17 বছরের লাইফে কখনো ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হইনি। আমাকে কোনোদিন কেউ বলে নাই যে তোমাকে আমার ভালো লাগে সেই হ্যাঁ। আমাকে সবাই বলতো, আমার বস বলে যেমন ইউ আর সো বিউটিফুল, তুমি আজকে ড্রেস পরে আসছো, অনেক সুন্দর লাগছে তোমাকে, আসলে তুমি অন্যরকম, হ্যাঁ তুমি নাইসলি মেনটেন করো। তো এগুলো আমার কাছে কখনো এভরিথিং মনে হয়নি, কারণ উনি আমাকে ওভাবে বলেনি। আর না বলার কারণ আছে, এই আপনি আমাকে কিভাবে নিবেন ইটস ডিপেন্ডস অন মি। মেয়েদেরকে কেন বলে, আমি যে আমাকেও কিন্তু অনেক মেয়েরা বলে, ঠিক আছে, আমি অনেক মেয়েরা আমাকে বলে, স্টিল আমার সাথে একটা মেয়ের এই বিষয়টা নিয়ে কমিউনিকেশন হচ্ছে, তার একটা ফরেন একটা বস, আই মিন উনি শ্রীলঙ্কান হবে, ওর সাথে এরকম করতেছে। সো মেয়েটার সাথে আমি একদিন দেখা করছি, ওকে আমি আমার বাসায় ডাকছি। আমি দেখছি কি মেয়েটা হচ্ছে লুতুপুতু টাইপের স্বভাব, ঠিক আছে, সে খারাপ চরিত্র খারাপ না, সে লুতুপুতু টাইপের, সে খুব সফট মিয়াও মিয়াও টাইপের। আরে বেটি তুই গেছো চাকরি করতে, তুমি চাকরি করতে গেছো, বি স্ট্রং, হ্যাঁ তুমি এমন করে হাঁটো কেন, তুমি হাঁটার সময় এমন ভাবে হাঁটবা যে তোমার সামনে আশেপাশে যা থাকবে সব ভেঙে চুরে শেষ হয়ে যাবে, তোমাকে দেখলে যাতে বুঝে যে না আসছে, ওকে ওকে কি কোনো কিছু বলা যাবে না। আর মেয়েদের এই যে মিন মিন করে লুতু 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 করে কথা বলা যাবে না। এটা শুড নট অনলি ফর দ্য মার্চেন্ডাইজিং, এভরি সেক্টরে ভেরি ট্রান্সপারেন্ট, লাউড এন্ড হচ্ছে যে খুব স্ট্রেট ফরওয়ার্ড থাকতে হবে। আমি কিন্তু দেখলেই বুঝবো যে এই লোকের ক্যারেক্টার কেমন, সে কেমন হতে পারে। আমি কিন্তু যেমন এই যে দেখেন আমাদের জিনাত কি সুন্দর নাইসলি একটা হিজাব পরে আসছে বা খুব কনজারভেটিভ, ওকে যে কোনো ছেলে কিছু বলার আগে 10 বার চিন্তা করবে। আর আমাকে দেখেন, আমার তো আমি তো ওপেন, আমি তো আর বাংলাদেশি অন্য ক্যাজুয়াল উইমেনদের মতো না, আমি খুব একটা সালোয়ার কামিজ পরি না বা হিজাব তো পরি না বলতে চলে, হ্যাঁ। কিন্তু আমি 17 বছরে কখনো ফেস করি নাই, কারণ আমার বডি ল্যাঙ্গুয়েজটা ওরকমই ছিল যে দেখো ভাই তুমি যদি আমাকে কিছু বলো আমি কিন্তু সবার সামনে বলে দেবো। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি লিয়াংফং এ জয়েন করেছিলাম, তো জয়েন করার পর আমার টিমে আমি মনে হয় আমি আর আরেকটা মেয়ে ছিল আমার আর কি, তো একটু অন্যটি দূরে বসে, আচ্ছা আমরা কোম্পানির নাম না বলি আর কি, আচ্ছা যাই হোক এটা ইন্টারেস্টিং ঘটনা। এই জন্য বলি, তো একটা ভাইয়া ছিল, ওরা আমাকে খুব মায়া করতো। তো প্রতিদিন যখন আমি অফিসে ঢুকতাম উনি আমাকে বলতো, আস্তে আস্তে বলতো আপনাকে আজকে খুব সুন্দর লাগছে, আজকে খুব, দু একদিন বলছে আমি এটা মাইন্ড করি না, আমি ভাবছি উনি এমনিই বলে। 3-4 দিন যখন উনি আস্তে আস্তে বলে আমার কাছে এটা একটু খারাপ লাগছে। তখন আমি বলছি ভাইয়া, আমি এর পরের দিন প্রিপারেশন নিয়ে আসছি যে আজকে যদি উনি আমাকে কিছু বলে তাহলে আমি এটা আই উইল প্রটেস্ট, যে আমি কিভাবে করি, হ্যাঁ সবার এটা জানা উচিত। তা আমি যখন ঢুকছি উনি আমাকে বলতেছে আপনার কাছে খুব সুন্দর লাগছে। আমি বলছি আপনি এত সুন্দর একটা কথা এত আস্তে কেন বলেন, আপনি জোরে বলেন যে আজকে কোবরাকে অনেক সুন্দর লাগছে, কোবরার গালের ব্লাশনটা আজকে অনেক বেশি, হ্যাঁ আমি মেকআপ ফ্রিক, আমি অনেক মেকআপ করি, আপনি এটা বলতেই পারেন, এটা ভালো দিক, আমি তো সেজেই আছি আপনারা বলার জন্য। মেয়েরাই তো বিউটি, একটা মেয়েকে সুন্দর বলবেন এটাই তো স্বাভাবিক ভাইয়া, জোরে জোরে বলেন আমার শুনতে ভালো লাগবে। জীবনে কোনোদিন আর উনি আমার সামনে এই ধরনের কথা বলেন নাই, এবং আমি শিওর উনি কোনোদিন কোনো মেয়েকার এভাবে ওই মানে মেয়েরা মাইন্ড করতে পারে এভাবে বলবে না। সো দা ওয়ে মেয়েদের প্রোটেস্ট করা উচিত, রাইট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ও তোমাকে সুন্দর লাগছে, তোমাকে সুন্দর লাগছে, চলো ভয় পেয়ে চলে গেলাম, নো। আরে ভাই আমি নলেজ শেয়ার করতে আসছি, আমার নলেজ আছে, তোমার এখানে নয় আরেক জায়গায় যাবে, 10 জায়গায় ফেল হয়ে 11তম জায়গায় যে আমি চাকরি করতে পারি। আমার নলেজ যদি, আমার তো ওই কনফিডেন্ট আছে দেখেই তো আমি চাকরি করতে আসছি। সো বি কনফিডেন্ট and go ahead, be strong and transparent, that's it. রাইট ওকে। এবার জিনাত আপুর কাছে যাব। জিনাত আপুর কি ধরনের এক্সপেরিয়েন্স আছে বা কিভাবে এটা অ্যানসার দিবেন?
আচ্ছা, আমি ইন জেনারেলি অ্যান্সার দিতে চাই, বিকজ আমি আমার কোম্পানিতে এই ধরনের কোনো কিছু কখনোই ফেস করিনি, বা আমি কেন আমার আমার কোনো মেয়ে কলিগকেও আমি এরকম কমপ্লেন দিতে শুনিনি যে তারা এই ধরনের কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছে কোম্পানিতে। বিকজ এই জায়গাটাতে আসলে স্পেশালি অনেক বেশি কেয়ারফুল টিম গ্রুপের এইচআর থেকে শুরু করে সবাই আমাদেরকে অনেকভাবেই they want to know, they are very concerned যে সে জিজ্ঞেস করা কোনো অসুবিধা হচ্ছে কিনা, অনেক কিছু। সো আই এম ব্লেসড। বাট আমি ইন জেনারেলি একটা কথা বলবো, আমাদের ধর্মে কিন্তু একটা কথা আছে, তুমি বাজারে গেলে, মেয়েদেরকে বলা হচ্ছে তুমি বাজারে গেলে কর্কশ গলায় কথা বলো, ওই ভাইয়া এটার দামটা একটু কমান না প্লিজ, এইভাবে না। ভাই এটা আমি এত টাকা দিব, আপনি দিলে দেন, না দিলে জানান। রাইট রাইট, That's how you should talk to. তো আমি যখন বাজারে নেমেছি, what is merchandising, আমি এখানে দালালি করতেছি, আমি এখানে ফ্যাক্টরির সাথে কমিউনিকেট করতেছি, বাইরের সাথে কমিউনিকেট করতেছি, একজনের কাছ থেকে অর্ডার নিয়ে আরেকজনকে দিচ্ছি, মাঝখানে আমি কমিশন রাখছি। সো আমি বেসিক্যালি যখন দালাল হয়েছি, আমি তো ওই ভাইয়া অ্যাটিটিউড দেখায় ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারবো না উইদাউট বিং হ্যারাসড। আমাকে কিন্তু ওই অ্যাটিটিউডটা আমার মধ্যে থাকতে হবে, ওই স্ট্রং মেন্টালিটি আমার সাথে থাকতে হবে। আমি বাইরের সাথে অবভিয়াসলি ম্যানারফুল ভাবে কথা বলবো, বাট ম্যানারফুল ইজ নট বিং গেটিং ভেরি সফট টু দেম। একদম সফট হয়ে আমি তাকেও ওই সুযোগটা দিব না যে আই এম ভেরি মাচ অ্যাভেলেবল টু দেম। ইভেন আমি যখন ফ্যাক্টরির সাথে কথা বলবো, ফ্যাক্টরির কাছে তো আমি বায়ার, ফ্যাক্টরির সাথে আমি, ফ্যাক্টরি তো এমনি আমাকে, মানে আমার একটা কথা এসে এমনি আমাকে রেসপেক্ট দিতে বাধ্য। এরপরেও কিন্তু আমি একটা মার্জিন লাইন মেনটেন করি কলিগদের সাথে। তো অবভিয়াসলি আমি যখন কলিগদের সাথে কথা বলি, আমি সবাই জানে আমি স্ট্রেট ফরওয়ার্ড, যেটা খাদিজা আপু বললো, স্ট্রেট ফরওয়ার্ড মেয়েদের সাথে কিন্তু কেউ এ ধরনের সুযোগ নিবে না। হ্যাঁ, যদি আমাকে দেখে উইক মনে হয়, কিংবা আমাকে দেখে মনে হচ্ছে যে আমি নার্ভাস, আমি ঘাবড়ে যাচ্ছি, তখন এই সুযোগ, এই জিনিসগুলো যারা করে, যারা টার্গেট করে, তারা এমন মানুষকে করে যে শি ইজ ভেরি সফট। আপনি যদি সফটও হন, আমি বলছি আপনাকে আপনার ফ্যামিলি খুব সুন্দরভাবে মানুষ করেছে যে আপনি খুব নরম টোনে আপনি কথা বলেন, আপনি ফেমিনিন, আপনি জোরে কথা বলেন না, আপনি কর্কশ ভাবে কথা বলেন না, আপনার ল্যাঙ্গুয়েজ খুব সুন্দরভাবে আপনি ইউজ করেন। আমি বলবো ইউ হ্যাভ টু অ্যাক্ট। তাহলে আপনি অভিনয় করেন যে আপনি কর্কশ। আপনি যদি সফট স্পোকেনও হন, আপনার ওয়ার্ক জোনে আপনি অভিনয় করেন, তাও আপনি সবাইকে দেখান যে আপনি সাহসী এবং আপনি অসম্ভব স্ট্রেট ফরওয়ার্ড। আপনার ওই সাহসটা আছে কাউকে ঘাড় ধরে এমডির রুমে নিয়ে যাবেন যদি আপনাকে কেউ বদল করে। সো আপনি যদি নাও এটা করেন, আপনার যদি সাহস নাও থাকে, জাস্ট অ্যাটিটিউডে কিন্তু আপনি মার্জিন লাইনটা টেনে ফেললেন। সো দ্যাটস হাউ ইউ শুড সার্ভাইভ। থ্যাংক ইউ। অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের মনের কথাগুলো আমাদের এই প্রোগ্রামে আজকে উঠে এসছে। আচ্ছা, শেষ করার আগে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে আপুদের উদ্দেশ্যে, যদি আপনার কোনো গল্প থাকে আমাদের অ্যাপারেলস টাইমসের সাথে যোগাযোগ করবেন। আপনারা যদি আমাদের সাথে এই কথাগুলো শেয়ার করেন, বাকি অনেক মেয়ে, অনেক শত শত মেয়ে সচেতন হবে এবং এই ফিল্ডে আসার জন্য চেষ্টা করবে যে আসলে কিভাবে মার্চেন্ডাইজিং এ যাওয়া যায়। আপনারা যদি মুখ বন্ধ করে রাখেন তাহলে মেয়েরা আরো পিছিয়ে পড়বে। সো আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমাদের সকলের অনুরোধ থাকবে, আপনারা আসেন, আপনাদের মনের কথাগুলো আমাদের কাছে শেয়ার করেন। এই আমাদের মাধ্যমে সকল মেয়েদের কাছে আপনার ভয়েসটা পৌঁছে দেন, এতেই করে আমাদের এই সেক্টরের সমস্যার সমাধানগুলো হবে। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই খাদিজাতুল কুবরা আপু এবং জিনাত আপুর কাছে। তাদের বাস্তব অভিজ্ঞতা, দক্ষতা, নেতৃত্ব, তাদের যোগ্যতা, তাদের অনুপ্রেরণার গল্প আশা করি আপনার জন্য বিশেষ অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে এবং আপনাদের এই সেক্টরে আরো ভালো করার জন্য আপনাদের এটা বিশেষ একটা ভূমিকা পালন করবে। আমরা আজকে এখানেই শেষ করব। আমি আবার বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি খাদিজাতুল কুবরা আপুর কাছে এবং জিনাত আপুর কাছে, জিনাত তাবাসসুম আপুর কাছে। জায়গায় কথা বলার জন্য, আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা চাই আরো মেয়েরা আসুক, তাদের গল্প বলুক, ইন্সপায়ার করুক সবাইকে। আর এভাবে একদিন আমাদের বাংলার মেয়েরা এগিয়ে যাবে, সারা পৃথিবীকে লিড দিবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, শুভরাত্রি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।